দর্শন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর নতুন স্টুডেন্টসকে আজকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। আজকে থেকে বছরের প্রথমেই এটা বলি যে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সারাটা বছর তোমাদের অনেক সুন্দর কাটুক। আর আগের দিনই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আহ, অন্তত যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেটা নেট পরীক্ষা হোক, সেট পরীক্ষা হোক, এসএলএসটি পরীক্ষা হোক, সব পরীক্ষাটাই যেন এবছরে যদি গভর্নমেন্ট আমাদের ঠিকঠাক মতো নিতে পারেন, তাহলে আমাদের স্টুডেন্টসদের জন্য সেটা খুবই হেল্পফুল হয়। সেটা আমার অনেক বেশি একটা কামনার জায়গা। কারণ প্রচুর স্টুডেন্টস পড়াশুনো করছে, পরিশ্রম করছে এবং দীর্ঘদিন ধরে এই পরীক্ষাগুলোর জন্য খাটাখাটনি করছে। সুতরাং তাদের খাটনিটা তখনই সফল হবে যখন তারা এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবে এবং যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির এবং তার সাথে সাথে স্কুলের যে পরীক্ষাগুলো হবে তাতে তারা সফল হবে, এই আশা আমি রাখি। আজকে থেকে দর্শন পরিবারে নেট সেটের নতুন গ্রুপের ক্লাস শুরু হচ্ছে। সেটা সম্পর্কে আমি পরে আসব। কিন্তু আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেট এবং সেট। হ্যাঁ, এবং সেই পরীক্ষার জন্য পুরো একটা বছর ধরে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি বই তোমাদের পড়তে হবে, সবটাই আজকের ক্লাসে ইন ডিটেলসে আমি তোমাদের আলোচনা করব। প্রথমেই যদি বলি আমি নেটের কথা, যে নেটের ফুল ফর্ম তো তোমরা সবাই জানো, যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আর সেটের আগে তো স্লেট বলা হতো, এখন সেট বলা হয়। সেটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। এবং এই পরীক্ষাটা আমরা কখন দিই? আমরা মাস্টার্স চলাকালীন, আমরা যদি মাস্টার্সে 55% নাম্বার আমাদের থাকে। এই কথাগুলো তোমাদের জানা, তবুও জাস্ট একটা একটা পয়েন্টে আমি এই বিষয়গুলো তোমাদের আলোচনা করছি। সেটা হচ্ছে যে তোমাদের মাস্টার্সে যদি 55% নাম্বার তোলা থাকে বা 55% নাম্বার থাকে, তবে তুমি কিন্তু নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে। এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তোমাকে তোমার ন্যাশনালিটি, তোমার ইন্ডিয়ান থাকতে হবে। হ্যাঁ, তোমাকে ভারতীয় হতে হবে। এবং এজ লিমিট যেটা থাকে, আমি এজ লিমিটটার কথাও বলে দিতে চাই, যে নেট পরীক্ষা দিলে, আমি সেটের ব্যাপারে পরে আসছি, সেটা তো স্টেট এলিজিবিলিটি টেস্ট। সমস্ত রাজ্যে আলাদা আলাদা করে স্টেট এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। এবং যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু হোল ইন্ডিয়া বেসিসে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়, তাতে কিন্তু দু রকমের ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে জিআরএফ, এবং আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যেটা থাকে সেটা। এবং সেই ক্ষেত্রে যারা জিআরএফ এর জন্য পরীক্ষা দিচ্ছ বা জিআরএফ উত্তীর্ণ হতে চাইছো, তাদের জন্য যেটা এজ লিমিট থাকে সেটা হচ্ছে 30। হ্যাঁ, জিআরএফ প্রসঙ্গে আমি পরে আসছি, আমি পরে বলছি। তাদের এজ লিমিট থাকে 30। এবং নো এজ লিমিট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, অর্থাৎ যারা জিআরএফ পেতে চাইছো না, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। দুভাবে নেটে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে জিআরএফ এর জন্য অ্যাপ্লাই করা যায়। জিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। অনেকে এক্ষেত্রে আবার ভুল করে, জিআরএফ এ জিআরএফ নট জিআরএফ। হ্যাঁ, অনেকে এটা ভুল করে বলে যে জিআরএফ কোয়ালিফাই করবো, জিআরএফ না, জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। সেটা 30 বছর অবধি তুমি কিন্তু গভর্নমেন্টের কাছে এই নেট পরীক্ষার মাধ্যমে জিআরএফ এর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এইরকম কিন্তু কোনো এজ লিমিট নেই। হ্যাঁ, এরকম যেমন এজ লিমিটও নেই, কিন্তু তুমি বারংবারও কিন্তু নেট পরীক্ষা দিতে পারো। ইউপিএসসির ক্ষেত্রে তোমরা দেখবে একটা লিমিটেশন থাকে, যে তুমি কতবার এই পরীক্ষাটা দিতে পারবে। ওখানে মনে হয় 6বার বা কিছুর একটা লিমিটেশন থাকে, যে সেই পরীক্ষাটা তুমি ততবার দিতে পারবে, তার থেকে বেশি তুমি অ্যাটেম্প্ট করতে পারবে না। কিন্তু নেটের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো লিমিটেশন নেই। এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে 30। 30-র ওপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য কিন্তু তোমার কোনো রকম কোনো এজ লিমিট নেই। অর্থাৎ কেউ যদি 45 বছরেও মনে করে সে নেট পরীক্ষা দেবে, হি অর শি এলিজেবল। হ্যাঁ, তো তারা কিন্তু এলিজেবল, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধে নেই। তাহলে নেট পরীক্ষার মাধ্যমে তুমি যেটা পেতে পারো, তাহলে দুটো জিনিস তুমি পেতে পারো। একটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। সনাতন, মাইক্রোফোন মিউট করো।
জুনিয়র রিসার্চ ফেলোশিপ সেটা তুমি পেতে পারো, বা নেটের মাধ্যমে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে কোনো কলেজ এবং ইউনিভার্সিটিতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু ইউ আর এলিজেবল, তুমি কিন্তু এলিজেবল হয়ে যাবে যদি তুমি নেটে কোয়ালিফাই করতে পারো। প্রত্যেকবারেরই কাট অফ মার্কস আলাদা আলাদা হয়। নেট কোয়ালিফাই করলে হোল ইন্ডিয়ার যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটিতে এন্ট্রান্স যে তোমার এক্সাম গুলো হচ্ছে বা এন্ট্রান্স যে ইন্টারভিউ গুলো হচ্ছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, তার শিক্ষা দপ্তরের তরফ থেকে কলেজের জন্য তোমার কি হয়, সিএসসির মাধ্যম দিয়ে রিক্রুটমেন্ট হয়, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে রিক্রুটমেন্ট হয়। এবং ইউনিভার্সিটি গুলোতে কি হয়, তুমি যদি নেট সেট কোয়ালিফাই করে যাও একবার, হ্যাঁ, নেট আইদার সেট, তুমি যদি কোয়ালিফাই, নেট যদি তুমি কোয়ালিফাই করে যাও, তুমি হোল ইন্ডিয়ার যত ইউনিভার্সিটি আছে তত ইউনিভার্সিটিতে যখন যখন তোমার অ্যাড দেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য, তুমি কিন্তু সেই অ্যাডের পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হয়ে যাবে, যদি তুমি নেট কোয়ালিফাই করো। আর তুমি যদি সেট কোয়ালিফাই করো তাহলে কি হবে, সেট কোয়ালিফাই করলে তুমি শুধুমাত্র ডাব্লিউবি সেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট তুমি যদি কোয়ালিফাই করো, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত কলেজ আছে তার ইন্টারভিউ দেওয়ার জন্য এবং যত ইউনিভার্সিটি আছে তার ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি এলিজেবল হয়ে যাবে, যদি তুমি নেট বা সেট কোয়ালিফাই করো। নেট করলে তো অল ইন্ডিয়ার যে কোনো কলেজ ইউনিভার্সিটির জন্য তুমি এলিজেবল হবে, আর সেট কোয়ালিফাই করলে স্টেটের আন্ডারে যত কলেজ ইউনিভার্সিটি রয়েছে তার জন্য তুমি এলিজেবল হবে। এখানে একটা পার্থক্য আছে যে নেট কোয়ালিফাই তুমি যদি জিআরএফ সহকারে করো, সেখানে তুমি যে স্টাইপেন্ডটা পাবে পিএইচডি করার জন্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে স্টাইপেন্ডটা দেওয়া হয়, সেট কোয়ালিফাই করলে কিন্তু এইরকম কোনো কিছু আলাদাভাবে এরকম জিআরএফ পাওয়া যায় না। কিন্তু আমি যতদূর সম্ভব এটা জানি যে নেট বা সেট তুমি যদি কোনো একজন স্টুডেন্ট কোয়ালিফাই করে থাকে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার জন্য কিন্তু একটা, কত টাকা মাসিক আমার এই অ্যামাউন্টটা এই মুহূর্তের জন্য আমার মনে নেই, আগে তো বেশ 6,000 বা 8,000 এরকম ছিল, যারা নেট কোয়ালিফাই করেছে তাদের জন্য কিন্তু একটা স্টাইপেনের ব্যবস্থা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তুমি নেট কোয়ালিফাই করো বা সেট, এবার সেট কিন্তু সমস্ত, মানে পুরো আমার রাজ্যে তো ধরো ডাব্লিউবি সেট হচ্ছে, এবার অন্যদিকে বিহার সেট হচ্ছে, উড়িষ্যা সেট হচ্ছে, বিভিন্ন স্টেটের আলাদা আলাদা স্টেট এলিজিবিলিটি টেস্ট হয়, আসাম সেট হচ্ছে। তুমি কিন্তু এই পরীক্ষাগুলোও দেওয়ার জন্য এলিজেবল। অর্থাৎ তোমাকে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেটই দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল সেট দিতে হবে, এরকম কোনো মানে নেই। তুমি দেখবে, তোমরা যদি এগুলো চাকরির জায়গাগুলো খুঁজে দেখো, তুমি দেখবে যে বিহার সেট হচ্ছে, অন্ধ্রপ্রদেশ সেট হচ্ছে, আসাম সেট হচ্ছে। এবং আমার পরিচিত অনেকে এরকম রয়েছে যারা আসাম সেট কোয়ালিফাই করে তারা আসামের একটি কলেজে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সুতরাং এই বিষয়টাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সেট কিন্তু বিভিন্ন তোমার রাজ্যে হচ্ছে, কখন কোথায় হচ্ছে, সেই সেট পরীক্ষাগুলোর জন্য কিন্তু তুমি যদি মাস্টার্সে তোমার 55% নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি সেই সেট পরীক্ষাগুলো সব দেওয়ার জন্য কিন্তু তুমি এলিজেবল হয়ে যাবে। অর্থাৎ তুমি এই পরীক্ষাগুলো কিন্তু সব দিতে পারবে। এইবার যদি আমি সিলেবাসের প্রসঙ্গে আসি, যে নেট এবং সেটের কিন্তু সিলেবাস সম্পূর্ণভাবে একই। আমি আদার স্টেটগুলোর সিলেবাস খুব একটা বেশি ঘেঁটে দেখিনি, কিন্তু আমি 99% খুব কনফিডেন্টলি বলতে পারি যে নেটের যা সিলেবাস, সেটেরও কিন্তু তাই সিলেবাস। এইবার নেটে দুটো পেপার আছে বা সেটেও দুটো পেপার আছে, একটা হচ্ছে পেপার 1 এবং আরেকটা হচ্ছে পেপার 2। পেপার 1-এ টোটাল 50টা প্রশ্ন থাকে 100 নাম্বারের, আর পেপার 2-তে টোটাল 100টা প্রশ্ন থাকে 200 নাম্বারের। ঠিক আছে? এবং তোমরা জানো যে নেট পরীক্ষাটা এখন সম্পূর্ণভাবে অনলাইন প্ল্যাটফর্মে হয়, কিন্তু সেট পরীক্ষাটা কিন্তু এখনো অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়নি। সেট পরীক্ষাটা কিন্তু এখনো অফলাইন প্ল্যাটফর্মেই কিন্তু এই সেট পরীক্ষাটা কিন্তু
চলছে। তার মানে নেট এবং সেট দুটো পেপার রয়েছে, একটা হচ্ছে পেপার ওয়ান এবং আর একটা হচ্ছে পেপার টু। সবার প্রথম একটা কথা বলি যে স্টুডেন্টসদের মনে যে কোনো পরীক্ষা দেওয়ার সময়, সেটা এসএলএসটি পরীক্ষা দেওয়ার সময় বা নেট সেট পরীক্ষা দেওয়ার সময়, প্রথম যে প্রশ্নটা তাদের মনের মধ্যে ধাক্কা দেয়, বা আমাকে তারা মানে বারবার বারবার করে মেসেজ করে সেই প্রশ্নগুলো তারা করতে থাকে, তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে এটা যে ম্যাম আমার হাতে একদম সময় নেই, আমি শুধুমাত্র নেটের পেপার টুটা পড়তে চাই, নেটের পেপার টুটা শুধুমাত্র ভালো করে পড়লেই আমি পুরো নেটটা কোয়ালিফাই করে যাব তো? হ্যাঁ, এই কথার প্রথম আমি উত্তর দিয়ে দিই এখানে যে না, তোমার কোনোভাবেই শুধুমাত্র পেপার টু পড়ে নেট কোয়ালিফাই করা বা সেট কোয়ালিফাই করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই তুমি পারবে না। সেক্ষেত্রে তোমাকে নেটের পেপার ওয়ান এবং পেপার টু কে তোমার একটা ইকুয়ালি গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন আছে। নেটের পেপার ওয়ানে তোমার 10টা ইউনিট আছে, পেপার টুতেও এরকম 10টা ইউনিট আছে, এবং এই দুটো পেপারকে তুমি যদি একসাথে না এগো, তুমি নেট বা সেট কোনো কালেই কোয়ালিফাই করতে পারবে না। খুব পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে আজকের ক্লাসে জানো যে কিভাবে করলে তুমি কোয়ালিফাই করবে আর কিভাবে তুমি করলে কোয়ালিফাই করবে না। অর্থাৎ তোমাকে নেটের পেপার ওয়ান এবং পেপার টু কে ইকুয়ালি গুরুত্ব দিয়ে করতে হবে। তুমি একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন কোনো একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাচ্ছ, সেটা কিন্তু পুরো হোল ইন্ডিয়ার কত পার্সেন্টেজ স্টুডেন্টস কোনো কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে? হ্যাঁ, সবাই কিন্তু পারে না, খুব কম পার্সেন্টেজের স্টুডেন্টসরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। সুতরাং তুমি তাদের দলে যখন যাবে, তোমাকে তার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হবে, নিজেকে নিজে মোটিভেট করতে হবে বাইরে থেকে। আর আরেকটা জিনিস আমি প্রচন্ড স্টুডেন্টসদের মধ্যে খেয়াল করি, যে দুদিন স্টুডেন্টসদের মধ্যে মোটিভেশন থাকে, 3 দিন তাদের মধ্যে থেকে মোটিভেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে দুদিন পরে আমি কোনোভাবে নোট মেটেরিয়াল জোগাড় করে, হ্যাঁ, আমি ক্লাস রেকর্ডিং দেখে আমি শুরু করে দেব, দুদিন তোমার মোটিভেশন থাকলো, 3 দিনের দিন তোমার মোটিভেশন নষ্ট হয়ে গেল, আর তোমার মনে হলো যে না, একটা নেট পরীক্ষায় আমি চান্স পেলাম না, আমি আর জীবনেও পরীক্ষা দেব না, আমার জন্য এটা নয় বা আমি এটা পারবো না। এই মনোভাবকে প্রথমেই ত্যাগ করে দিয়ে তোমাকে নেট সেটের জন্য প্রিপারেশন স্টার্ট করতে হবে। মিনিমাম 1 থেকে 2 বছর অত্যাধিক পরিশ্রম করতে হবে, কারণ তুমি একটা কলেজে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তোমার ফার্স্ট মান্থলি স্যালারি হবে 1 লাখ টাকার উপরে। খুব পরিষ্কার কথা, আমি পরিষ্কারভাবে আলোচনা করছি আজকের ক্লাসে, যে তোমার মান্থলি স্যালারি হবে 1 লক্ষ টাকা। সুতরাং তার পেছনে তুমি খাটবে না, তার পেছনে তুমি পরিশ্রম করবে না, তুমি নিজের সবকিছু ত্যাগ করে, মানে তার পেছনে তুমি পড়াশোনাটা করবে না, আর তুমি মনে করবে যে তুমি যে কোনো কলেজ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, সেটা কিন্তু কোনোদিনই সেটা পসিবল নয়। সেটা যে কোনো পরীক্ষায়, আমি শুধুমাত্র নেট সেটের কথা কেন বলবো, এসএলএসটি পরীক্ষার কথা কেন বলবো না? এসএলএসটি পরীক্ষাটাও, যে সামনে এসএলএসটি পরীক্ষা হবে বা মাদ্রাসা এসএলএসটি হবে, এত সহজ পরীক্ষা হবে না। কারণ প্রাইমারি টেট দেওয়ার সময় অনেকে আগের বছর ভেবেছিল যে ভীষণ সহজ পরীক্ষা হবে, আমি না পড়ে পরীক্ষা দিয়ে চলে আসব। এই যে না পড়ে পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সি আমাদের বাঙালি স্টুডেন্টসদের মধ্যে বেশি রয়েছে, এই টেন্ডেন্সিকে কিন্তু তোমাকে প্রথমেই ত্যাগ করতে হবে। যে না পড়ে আমি কোনোদিন পরীক্ষা দিতে যাব না। আমি যখন পরীক্ষা দিতে যাব, আমি যদি ঠিক করি যে আমি জুন মাসে আমি নেট পরীক্ষা দেব, বা ডিসেম্বর মাসের আমি নেট বা সেট পরীক্ষা দেব, তার জন্য আমি ভালো করে পড়াশোনা করে, হয়তোবা আমি 100% টোটাল ইউনিট আমি কভার করতে পারলাম না, কিন্তু আমি যতটুকু কভার করতে পারলাম সেটা কনফিডেন্টলি সমস্ত প্রশ্নের আনসার দিয়ে আমি ওখান থেকে বেরোবো। রাদার এরকম নয় যে আমি কিছুই বুঝতে পারছি না, আমি এমনি এমনি পরীক্ষা দিতে চলে গেছি। আর আমাদের যারা নেট এবং সেট, আমি তো দেখেছি পরীক্ষার ডিউটি দিতে গিয়ে, নেট এবং সেট যারা পরীক্ষা দিতে যায়, 100%-এর মধ্যে 80% স্টুডেন্টস না পড়ে পরীক্ষা দিতে যায়। এই টেন্ডেন্সি ত্যাগ করো, যারা না পড়ে পরীক্ষা দিতে চায় তারা কোনোদিনই নেট বা সেট কোয়ালিফাই করতে পারে না। যথার্থভাবে তুমি জানবে, পুরো সিলেবাসটা বুঝবে, হ্যাঁ, বিষয় ভিত্তিক ভাবে বইগুলো নিয়ে আলোচনা করবে, ক্লাস নোট নেবে, তবেই কিন্তু তুমি একটা পরীক্ষার জন্য এত বড় মাপের, কারণ তোমাকে এটা ভাবতে হবে যে তুমি পরবর্তীকালে তোমার স্টুডেন্টসদের পড়াতে যাচ্ছ, তুমি তোমার স্টুডেন্টসকে কি ডেলিভার করবে। হ্যাঁ, যেটা ডেলিভার করবে নেট এবং সেটা কিন্তু সেটাই তোমাকে পড়তে হবে। সেটা যত ডিপলি তুমি জানতে পারবে, তত ভালোভাবে তুমি স্টুডেন্টসদের সেই বিষয়টা
ডেলিভার করে আসতে পারবে। এবং তার জন্য তোমার যেটা সবার প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। হ্যাঁ, দুটো জিনিস খুব প্রয়োজন। এটা কোনো মানে থিওরি কথা বলছি না, কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। সেটা হচ্ছে সেলফ মোটিভেশন ভীষণ প্রয়োজন, 1 নাম্বার, নিজেকে নিজে সবসময় মোটিভেট রাখা। আর 2 নাম্বার জিনিস হচ্ছে সেলফ ডিসিপ্লিন তোমার ভীষণভাবে প্রয়োজন। অর্থাৎ তুমি যদি আজকে একটা খাতা তৈরি করবে, তোমার রুটিনের খাতা, ঠিক আছে, একটা রুটিনের খাতা তোমার তৈরি হবে, যে খাতার মধ্যে তোমার পার ডে রুটিন লেখা থাকবে, বা 1 সপ্তাহে রুটিন লেখা থাকবে, যে রুটিনে তোমার দুটো পেপারই ঠাঁই নেবে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। অর্থাৎ তুমি যদি মনে করো যে সারা দিনে তুমি নিজে ঠিক করবে, আমি বলে দেব না, তুমি নিজে ঠিক করবে যে সারা দিনে তুমি কতটা টাইম তুমি তোমার পড়াশোনার জন্য দিতে পারো এই 24 ঘন্টার মধ্যে। যদি তুমি মনে করো যে আমি 2 ঘন্টা টাইম দিতে পারি, তার মানে আমি 2 ঘন্টা টাইমই দিতে পারি। আর তুমি যদি মনে করো আমি 5 ঘন্টা টাইম দিতে পারি, আমি আমার পড়াশোনার জন্য 5 ঘন্টা টাইম দিতে পারি। আর আরেকটা কথা এই প্রসঙ্গে আমি খুব উল্লেখযোগ্য কথা, যে কখন তোমরা নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। এবং আমাদের স্টুডেন্টসদের মধ্যে খুব একটা কমন ব্যাপার রয়েছে, যে আমি মাস্টার্স কোয়ালিফাই করে গেলাম, 6 মাস খুব আনন্দ সহকারে বাইরে খেয়ে দিয়ে ঘুরে বেড়ালাম, এবং তারপর আমার মনে হলো যে এইবার আমার সুযোগ হয়েছে, যে আমাকে এবার নেট সেটের জন্য প্রিপারেশন নিতে হবে। যে 6 মাস বাদে তোমার মনে হলো যে আমি এবার নেট সেটের জন্য প্রিপারেশন নেব, সেই 6 মাসে টোটাল পড়াশোনা ভুলে গিয়ে তুমি অলরেডি বসে রয়েছো। মাস্টার্স পড়তে গিয়ে গ্রাজুয়েশনের পড়া ভুলে গেছো, এবং মাস্টার্স পড়াটা শেষ হয়েছে, তার 6 মাস 1 বছর পেরিয়ে গেছে। তোমার মনে হচ্ছে এবার খুব আমার আনন্দ করার সময়, ফুর্তি করার সময়, একটু ঘুরে বেড়ানোর সময়, এতদিন আমি প্রচুর পড়াশোনা করে ফেলেছি, এখন না আমি 1 বছর গ্যাপ দেব, তারপর আমি আমার পড়াশোনা শুরু করব। হবে না, তুমি পারবে না। ঠিক আছে, হবে না, তুমি পারবে না, কারণ অনেকটা সময় লেগে যাবে। সুতরাং পরীক্ষাটা কখন দিতে শুরু করতে হয়? একদম ক্রিম টাইম হচ্ছে গ্রাজুয়েশনের সময় থেকে ভাবতে শুরু করতে হয়, তোমার লক্ষ্য নির্দিষ্ট করতে হয় যে আমি কোন পথে যাব। আমি নেট সেট ক্লিয়ার করে আমি কলেজে প্রফেসর হতে চাই, নাকি আমি স্কুলে যেতে চাই এসএলএসটি কোয়ালিফাই করে? কোন দিকে যাব সেটাকে সুনির্দিষ্ট করো। গ্রাজুয়েশনের সময় থেকে তুমি ভাবতে থাকো যে তুমি কোন পথে যাবে, এবং মাস্টার্স সেকেন্ড ইয়ারে থাকাকালীন বা সেকেন্ড সেমিস্টারে থাকাকালীন তুমি কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। মাস্টার্সের সময় মাস্টার্সে যে বিষয়গুলো পড়তে হচ্ছে তার জন্য আলাদা সময় বরাদ্দ করো। ওই যে আমি সেখানে আবার ফেরত চলে এলাম, যে তোমার রুটিন যেন ঠিকঠাক থাকে, যে তোমার রুটিনে মাস্টার্সের সময় আলাদা থাকবে এবং নেট সেট পড়ার জন্য আলাদা টাইম বরাদ্দ করা থাকবে। যে সময়ে তুমি মাস্টার্সের পড়া করবে না, আর মাস্টার্সের সময় তুমি নেট সেটের পড়া করবে না। এই রুটিন, এই ডিসিপ্লিন তুমি যদি মেনে চলো, তাহলে মাস্টার্স কোয়ালিফাই করার 6 মাসের মধ্যেই। আর তুমি এটা কোনোদিনই ভেবো না যে একবার নেট কোয়ালিফাই করলাম না, আমি ভীষণ ডিমোটিভেটেড হয়ে গেলাম, মানে হোল ইন্ডিয়ার এত বড় একটা পরীক্ষা আমি একবারেই না পড়ে কোয়ালিফাই করে যাব। হ্যাঁ, এটা একটা টেন্ডেন্সি যে আমি না পড়েই কোয়ালিফাই করে যাব একবারে এই পরীক্ষাটা। এটা কোনোদিন কোনোভাবে পসিবল নয়। সুতরাং সেলফ মোটিভেশন ভীষণভাবে দরকার, সেলফ ডিসিপ্লিন ভীষণভাবে দরকার, একটা রুটিন তৈরি করা ভীষণভাবে দরকার, যে রুটিনে তোমার দুটো পেপারের জন্যই টাইম বরাদ্দ থাকবে। এই পেপারের টাইমের সময় ওই পেপার পড়বে না, আর ওই পেপারের টাইমের সময় এই পেপার পড়বে না। দুটো পেপার, পেপার 1 পেপার 2, আবারও বললাম, টাইম নির্ধারণ করবে তুমি। আমি এখান থেকে তোমাকে এটা বলে দেব না যে সারাদিনে কতটুকু টাইম তুমি পড়বে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও তোমার অ্যাডেড থাকবে, এবং সেটা হচ্ছে ক্লাস রেকর্ডিং শোনার সময় বা লাইভ ক্লাস করার সময়, এটা অ্যাডেড টাইম থাকবে তোমার পড়াশুনোর সাথে। অর্থাৎ তুমি যদি মনে করো যে সারাদিনে আমি 4 ঘন্টা পড়বো, ইয়েস, তুমি 4 ঘন্টাই পড়বে। সবাই সবার মতো করে রুটিন নির্ধারণ করো। ইউনিভার্সাল কোনো রুটিন হতে পারে না যে আমি সবাইকে বলে দিতে পারি। হ্যাঁ, কেউ অনেক স্কুল টিচার এরকম আছে, তারা সারাদিন স্কুলে রয়েছে, হ্যাঁ, তাদের পড়াশোনার টাইম আলাদা, তারা স্কুলের ফাঁকে 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 তারা কিন্তু কানে হেডফোন দিয়ে ক্লাস রেকর্ডিং গুলো কিন্তু তারা শোনে। হ্যাঁ, তাদের পড়াশোনার টাইম আলাদা। সুতরাং তুমি তোমার পড়াশোনার রুটিন নির্ধারণ করো, ঠিক আছে? এবং সেখানে যদি 4 ঘন্টা সময় তোমার নেট সেটের জন্য বরাদ্দ থাকে, হ্যাঁ, তার মধ্যে 1 ঘন্টা সময় মিনিমাম
প্রতিদিন তোমার নেটের পেপার ওয়ানের জন্য থাকবে, আর 3 ঘন্টা টাইম তোমার বরাদ্দ থাকবে পেপার টু এর জন্য। বা এটাও যদি এরকম হয় যে 2 ঘন্টা টাইম তুমি পেপার ওয়ানের জন্য রাখছো, আর 2 ঘন্টা টাইম তুমি পেপার টু এর জন্য রাখছো। এইরকম কোনোদিন হবে না যে সপ্তাহের 7 দিনের মধ্যে বা 6 দিন তোমার মনে হচ্ছে আমি পেপার ওয়ানটা ভীষণ ভালো করে পড়ে নিই, আর সরি পেপার টুটা ভীষণ ভালো করে পড়ে নিই, ওই সপ্তাহে একদিন আমি পেপার ওয়ানটা দেখে নেব। তুমি পারবে না। তোমাকে প্রতিদিন, ঠিক আছে, তোমাকে প্রতিদিন পেপার ওয়ান আর পেপার টু এর টাচে থাকতে হবে। টাচে থাকাটাও ভীষণ ইম্পর্টেন্ট। টাচে থাকা, সিলেবাসের টাচে থাকা, বইয়ের টাচে থাকা। হ্যাঁ, এই টাচে থাকা কিন্তু অনেক কিছু তোমার করিয়ে দেয় ধরো জীবনে। ঠিক আছে, যারা সাস্টেন করে, যারা ভালো করে পড়াশোনা করে, দীর্ঘমেয়াদী পড়াশোনা করে, ওই যে টাচে থাকে পড়াশোনার, এই জন্য বলে না যে মাঝপথে না কোনো কিছুর জন্য পড়া ছাড়তে নেই। আমি অনেক সময় স্টুডেন্টসদের মধ্যে দেখি এত মোটিভেশনের অভাব যে বাড়িতে কোনো একটা সার্টেন প্রবলেম হচ্ছে, কারোর সাথে কোনো ঝগড়া হচ্ছে, তার জন্য পড়াটা ছাড় হয়ে গেল। হ্যাঁ, তার স্নান করাটা ছাড় হলো না, খাওয়াটা ছাড় হলো না, কোনোটাই ছাড় হলো না, তার পড়াটা ছাড় হয়ে গেল। হ্যাঁ, পড়াটা বাদ হয়ে গেল। যদি তোমার পড়াই বাদ হয়, তাহলে তুমি তুমি পরবর্তী স্টেপে এগোবে কি করে? জীবনের সমস্ত সিচুয়েশনকে না যদি তুমি ওভারকাম করতে পারো, আর সমস্ত কিছুর দায় যদি তোমার পড়ার ওপর এসে বর্তায় যে আমি আমার পড়াশুনো ছেড়ে দেবো, তাহলে তুমি তো তার তার ভবিষ্যৎটা তুমি বুঝতেই পারছো। তোমরা সবাই ফিলোসফি স্টুডেন্ট, আমার নতুন করে বলার কিছু নেই তার ভবিষ্যৎ কি হতে পারে। সুতরাং পড়াশোনাকে এইরকম ভাবে নিও না টেকেন ফর গ্রান্টেড, আমি যা খুশি তাই করতে পারি। সুতরাং সেই পড়াশোনা দিয়ে তুমি কখনোই কিছু করতে পারবে না। যখন আমি নিজে নেটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বিশ্বাস করো এতটা শারীরিক অসুবিধার মধ্যে ছিলাম আমি নিজে। হ্যাঁ, কিন্তু এত আমার জেদ হয়ে গেছিল, যা মানে আমি 6টা মাস, তখন নেট অপেক্ষাকৃত আমি বলবো তোমাদের থেকে সহজ ছিল একটু। হ্যাঁ, এখন তো কোয়েশ্চেন প্যাটার্ন আরো বেশি ডিফিকাল্ট হয়েছে, তখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এতটাও ডিফিকাল্ট ছিল না। হ্যাঁ, কিন্তু তখন এত মাধ্যমও তো ছিল না। আমরা যখন নেট কোয়ালিফাই করেছি 10-11 সালের দিকে, তখন এত মাধ্যম ছিল না। হ্যাঁ, কিন্তু আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত বই পড়তে হয়েছে। তখন এইরকম অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, কোনো টিচার ছিল না। গুগল থেকে সার্চ করে করে কোনো প্রশ্নের আনসার দেখতে হচ্ছে, কত কষ্ট করতে হয়েছে। কিন্তু আমি যেদিন কষ্ট করে কষ্টের ফলটা হাতে পেলাম, ধরো আমি দেখলাম আমার যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা যখন কম্পিউটার স্ক্রিনে দেখলাম যে আমি কোয়ালিফাই করেছি, তার মতো আনন্দ আর জীবনে কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, এবং তখন, হ্যাঁ, আমি কত কষ্ট করেছি তখন আর কিছু কিন্তু মনে থাকে না, তখন চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এবং এটা হয় যে না, আমি আমার কষ্টের ফল কিন্তু পেয়েছি। সুতরাং তুমি যদি কোনো পরিস্থিতিতে সবসময় যদি মনে করো, হ্যাঁ, যে আমি পড়বো না, ঠিক আছে, সবই পড়ার উপর দিয়ে যাচ্ছে, না ম্যাম আমি এখন পড়বো না, আমি একটু নিজে নিজে খাটি। আবারও আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলি, হ্যাঁ, এই মতো পরিস্থিতিতে মনে পড়ে গেল আমি বললাম। হ্যাঁ, দেখো, নিজে নিজে নেট সেট কোয়ালিফাই করা যায় না, কথাটা ঠিক নয়। ঠিক আছে, কথাটা ঠিক নয়, কিন্তু আমাদের মধ্যে এত ধৈর্য, এত টেনাসিটির অভাব। হ্যাঁ, এবং বর্তমানে যেভাবে প্রশ্ন আসছে নেটে এবং সেটে, এবার দেখেছো সেটের প্রশ্ন যথেষ্ট ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, একদম ভেতর থেকে কনসেপচুয়াল প্রশ্ন ছিল। হ্যাঁ, তো যখন এই প্রশ্নগুলো আসছে, হ্যাঁ, এইরকম টেনাসিটির অভাব, ধৈর্যের অভাব থাকলে তুমি একা একা জীবনেও নেট কোয়ালিফাই করতে পারবে না। হ্যাঁ, কোনোদিনই করতে পারবে না। নেট কোয়ালিফাই করা ডিফিকাল্ট কখনোই নয়, কিন্তু তুমি যদি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো, কিছু স্ট্র্যাটেজি, একজন প্রপার গাইডেন্স, জীবনের সব জায়গাতেই একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন হয়। ছোটবেলা থেকে না হলে আমরা নিজেরাই নিজেরা পড়ে 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 ধরো সবকিছু কোয়ালিফাই করে ফেলতাম। হ্যাঁ, সেটা হয় না। কিন্তু তোমার যাকে মনে হবে যে এই মানুষটা একটা প্রপার গাইডেন্স দিতে পারবে, তার গাইডেন্স মেনে চললে কি হবে? কিছু না, তোমার লক্ষ্যটাতে পৌঁছতে একটু সুবিধে হবে। ঠিক আছে, তোমার ক্লাসগুলো বুঝতে সুবিধে হবে। আমি যদি একটা ইংলিশ বই তোমার সামনে ধরিয়ে দিয়ে বলি যে না, এই ইংলিশ বইটা পুরোপুরি তুমি কভার করে ফেলো তো পড়ে, তুমি পারবে না। হ্যাঁ, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের ভয় লাগবে ইংলিশ বই পড়তে, কিন্তু একটা খুব সত্য কথা আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে অনেক ভালো ভালো ইংরাজি বই রয়েছে, অনেক ভালো ভালো বাংলা বই রয়েছে, সব রয়েছে তোমার চোখের সামনে। আজকে আমি তোমাকে কিছু বইয়ের নামও বলে দেবো। কিন্তু তুমি যদি বই না পড়ো, খুব পরিষ্কার কথা আমি বলছি, তুমি যদি বই না পড়ো এবং তুমি যদি ইংরাজি বই না পড়ো,
ঠিক আছে, তাহলে কিন্তু নেট সেট কোয়ালিফাই করা যাবে না। নেট সেট কোয়ালিফাই করতে হলে ভয়কে বাইরে রেখে দিয়ে, হ্যাঁ, তোমাকে এই ইংরাজি বইগুলোতে ঝাঁপিয়ে পড়তে হবে। 1-2 মাস ক্লাস করার পর তোমার মনে হবে, এখানে আমার স্টুডেন্টদেরও আমি সবাইকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে 1-2 মাস ক্লাস করার পর মনে হবে ওই ইংরেজি বইটা অনেক বেশি সহজ, বাংলা বইটা অনেক অনেক জটিল। তুমি বাংলা বইটাকে রাদার বন্ধ করে দেবে, ইংরেজি বইটাকে তুমি সামনে খুলে রাখবে। সুতরাং হ্যাঁ, নো ডাউট তুমি পাশে একটা ইংরেজি বই, বাংলা বই অবশ্যই রাখতে পারো, কিন্তু আমি সবসময় এটা বললাম, এই যে রিম্পি এখনই বললো হ্যাঁ ম্যাম ঠিক, হ্যাঁ, আগে কখনো ভেবে দেখেছো রিম্পি যে আমি ইংরাজি বই পড়বো? এখন তোমার মনে হচ্ছে না ইংরাজি বই অনেক সহজ বাবা, এই মানে বাংলা বইগুলোর থেকে বাংলা বইয়ের ভাষা এত জটিল, এত জটিল, এত জটিল। আমি খারাপ বলছি না, কিন্তু জটিল ভাষা, এক একটা বইয়ের এক এক রকম ভাষা, এক একটা, দেখো যে দার্শনিকেরা বই লিখেছেন, ধরো, হ্যাঁ, সাপোজ ধরো ওয়েস্টার্ন ফিলোসফি যে দার্শনিকেরা লিখেছেন, তারা তো ইংলিশেই লিখেছেন, আর সেই টার্মগুলোকে যখন বাংলা অনুবাদক যারা রয়েছেন বা বাংলার রাইটার যারা রয়েছেন, তারা যখন বাংলা প্রতিশব্দ সেখানে ব্যবহার করছেন, প্রতিশব্দ চেঞ্জ হতে হতে থাকছে। ঠিক আছে, আমি কোনো বইকে খারাপ বলছি না, আমি নিজে বাংলা বই পড়ে বড় হয়েছি, আমি নিজে আহ, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নই। কিন্তু আবারও বলছি, নেটের ক্ষেত্রে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি ইংলিশ বই রাখতে হবে। নো বাংলা বই, বাংলা বই থাকবে, সাথে তোমার একটা সাপোর্ট সিস্টেমের জন্য তোমার বাংলা বই থাকবে। আবারও তোমাকে খুব কনফিডেন্টলি এবং খুব মানে গ্যারেন্টি দিয়ে আমি বলছি, 2 মাস 1 মাস ক্লাস করার পর তোমার মনে হবে যে ইংরাজি বইটা অনেক সহজ, আমার বাংলা বইটা এখন আপাতত তোলা থাক, আমার দরকার নেই। এবং আমি এইটুকু বলছি, আরেকটা কথা, এই ব্যাপারটা আমি খুব ক্লিয়ারলি তোমাদের বলে দিতে চাই, আমাদের স্টুডেন্টসদের মধ্যে একটা বদ্ধমূল ভুল ধারণা আছে, সেটা হচ্ছে এটা, মেটেরিয়াল পড়ে, রেডি মেটেরিয়াল দিয়ে কোনোদিন তুমি কোনো পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে না। খুব পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে শুনে রাখো, আমি কারোর কোনো সমালোচনা করছি না, কিছু করছি না, আমি নিজে এই পদ বেয়ে এসছি আজকে। আমি একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি বালুরঘাট কলেজে কলেজে রয়েছি। কোনো মেটেরিয়াল না, আমার কাছে তুমি পড়ো না পড়ো, যার কাছে তুমি পড়ো, তুমি বই পড়ো, বই ছাড়া তুমি কোনোদিন নেট সেট এসএলএসটি, অন্য এই যে বিহার সেকেন্ডারি এলিজিবিলিটি টেস্ট, স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হচ্ছে সামনে, তার যা সিলেবাস আমি দেখলাম, বই না পড়লে তুমি এগুলো কিছু করতে পারবে না। ঠিক আছে, কিছু করতে পারবে না, তোমাকে বই পড়তে হবে। মেটেরিয়াল যদি তোমার থাকে, রেডি মেটেরিয়াল, তুমি আমাকে বলো তো, অনেক জায়গা থেকে রেডি মেটেরিয়াল দেওয়া হয়, হ্যাঁ, অনেক অনেক জায়গা থেকে রেডি মেটেরিয়াল দেওয়া হয়। মনে করো একটা বাঞ্চ রেডি মেটেরিয়াল আসে, আমি তোমাদেরকে প্রশ্ন করছি আজকে, কতজন সেই রেডি মেটেরিয়ালটা খুলে খুলে দেখো, আর কতজন সেগুলো পড়ে 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 মুখস্থ করো, আমাকে বলো তো। তারপর তুমি দেখবে যে রেডি মেটেরিয়ালটা আছে, ওই রেডি মেটেরিয়ালের ওপর কোনো প্রশ্ন কমন নেই, কারণ প্রশ্ন তো বই থেকে হচ্ছে। যে প্রফেসররা প্রশ্ন করেন তারা বই থেকে প্রশ্ন করেন, কোনো ইনস্টিটিউট বা কোনো কিছু রেডি মেটেরিয়াল থেকে তারা কিন্তু কখনো প্রশ্ন করেন না। সুতরাং পড়তে হলে অথেন্টিক বই পড়ো, কারণ কি বলতো, নেট সেট কোয়ালিফাই করার পর তোমাকে তো ইন্টারভিউ ফেস করতে হবে। তোমার সামনে যখন WBCSC তে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে সামনে প্রফেসররা থাকবেন, হ্যাঁ, তখন প্রফেসররা তোমায় প্রশ্ন করবেন, কোনো মেটেরিয়াল থেকে নয়, বই থেকে সরাসরি কনসেপচুয়াল প্রশ্ন হবে। আর এখন নেটে যেরকম প্রশ্ন হচ্ছে বা সেটে প্রশ্ন হচ্ছে, টোটালি বই থেকে প্রশ্ন হচ্ছে, কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে। যার যত কনসেপ্ট ক্লিয়ার, যার যত কনসেপ্ট ক্লিয়ার, সে তত ভালো করে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বলো, শুধু নেট সেট কোয়ালিফাই করাটাও তোমার কোনো কাজ নয়, তারপরে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। এবার এই ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কোন অথেন্টিক বইগুলোকে তুলে ধরে তোমাকে পড়তে হবে, হ্যাঁ, সেখান থেকে টিচাররা প্রশ্ন করবেন, সেটাও কিন্তু অনেকটা পরিমাণে তোমাদের জানা প্রয়োজন। এই জন্য বই সম্পর্কে ওয়াকিবহাল হও। আজকাল স্টুডেন্টসরা ভাবে কি বলতো, মানে আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, হয়তো এটা সময়ের দোষ হতে পারে, এটা হতে পারে যে সময় এইভাবে চেঞ্জ হয়েছে, তো সবকিছু কনসেপ্ট স্টুডেন্টসদের মধ্যে থেকে চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে যে মেটেরিয়াল, শর্টকাট মেথড, 2 মাসে সিলেবাস কমপ্লিট, এই প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ চলে এলো, হ্যাঁ, 3 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তুমি আমার স্টুডেন্টসরা এখানে আছে, ঠিক আছে, আমার স্টুডেন্টসদের আমি এখানে দেখতে পাচ্ছি, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, একটা প্রশ্ন, তুমি যদি খুব গুরুত্ব সহকারে পুরো পরীক্ষাটা দাও এবং সিলেবাসটাকে কমপ্লিট করো, তুমি আমাকে শুধু হ্যাঁ নাতে তোমরা চ্যাট বক্সে উত্তর দেবে যে সিলেবাস 3 মাসে কোনোভাবেই
হ্যাঁ, তুমি যদি রেগুলারলিও ক্লাস করো, যেভাবেই ক্লাস করো, প্রচুর পড়াশোনা করো, 3 মাসে কি তোমার সিলেবাস কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ না নাতে উত্তর দাও আমাকে। সেটা নেট সেট হতে পারে, সেটা এসএলএসটি হতে পারে, যে কোনো চাকরির পরীক্ষা হতে পারে। 3 মাসে ওই যে সব লিখছে না, ধরো, হ্যাঁ, কোনো দিন হবে না। এই এই বুদ্ধিটাকে তুমি মাথা থেকে ছেড়ে দাও যে 3 মাসে আমার সিলেবাস কমপ্লিট হবে। যখন তুমি নেটের পেপার 1-এর 10টা ইউনিট এবং নেটের পেপার 2-এর তোমার 10টা ইউনিট, হ্যাঁ, কোনোভাবেই সম্ভব না, একদম আমি না, কোনোভাবে সম্ভব না। কেউ কেউ ভুল কথা বললেও কোনোভাবে, আমি তো বলবো 6 মাসেও সম্ভব না, কোনোদিন সম্ভব না। তাহলে তোমাদের কি করতে হবে? এই ভুল ধারণাগুলো যেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই ভুল ধারণাগুলোকে আগে কাটিয়ে দাও পরীক্ষা পরীক্ষা দেওয়ার আগে। ঠিক আছে? কোনোদিন সম্ভব না, এটা হবে না অঙ্কিতা, কোনোভাবে সম্ভব না। সুতরাং আমাকে কি হ্যাপাজার্ট করলে হবে না। হ্যাঁ, আমাকে প্ল্যান নিতে হবে যে আমি আপকামিং ডিসেম্বরের নেট বা সেটে বসবো। তার জন্য আমার হাতে 12 মাস সময় আছে। হ্যাঁ, এটাও মাথার মধ্যে ভেবে নিতে হবে যে নেটের টোটালি 100% সিলেবাস সব যদি হাতের কাছে পাওয়া যায়, ভেতরে একদম তাই, হাতের কাছে তুমি যখন পাবে তার কোনো মূল্য তোমার কাছে কোনো থাকবে না। হ্যাঁ, আর তুমি যখন ওই আগেকার দিনের মতো, হ্যাঁ, টিচাররা এসে ধরো লেকচার দিতেন, আমরা গড় 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 করে খাতার মধ্যে নোট ডাউন করছি, ওর একটা অদ্ভুত মাহাত্ম্য ছিল। এবং ওইভাবেই পড়াশুনো হয়। পড়াশুনো এইভাবে হয় না। আগেকার দিনে টিচারদের কোনোদিন দেখেছো যে কোনো একটা নোট এনে তোমাকে বলছে যে নাও তুমি এটা নিয়ে নাও? না, তারা ক্লাসে এসে বলছেন তুমি ডিকটেশন নিচ্ছ, ডিকটেশন নোট নিচ্ছ ক্লাসের মধ্যে। এর যে গুরুত্ব রয়েছে, লাইভ ক্লাসের মধ্যেই পড়া হয়ে যায়, তার বাইরে কোনো কিছু পড়ারই প্রয়োজন হয় না কারোর। যারা যারা লাইভ ক্লাস করে রেগুলারলি, তাদের ক্লাস রেকর্ডিং শোনারও কোনো ধরনের কোনো প্রয়োজন হয় না। এটাও কিন্তু তোমাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, যে মানে পড়ার টাইমটাকে কিন্তু খুব সুনির্দিষ্ট করে নিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে আমি বলবো, সেটা হচ্ছে এমসিকিউ এর যতগুলো বই আছে, সেই এমসিকিউ এর সমস্ত বইকে আজকেই তোমরা বন্ধ করে রেখে দাও। কারণ ওই বইগুলো, আমি কোনো বইয়ের নাম এখানে করব না, কিন্তু ওই ধরনের কোনো বই পড়ে কোনোদিন নেট সেট কোয়ালিফাই করা কারোর পক্ষে সম্ভব হয়নি। আর ওই বইতে ছোট 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 করে যে মেটেরিয়াল গুলো থাকে বা যে নোটগুলো থাকে, সেটা পড়ে কোনোদিন নেট সেট কোয়ালিফাই, আমি তো এসএলএসসি প্রসঙ্গে আসছি না, এই জন্য এসএলএসসি শব্দটা আজকে নিচ্ছি না, সেই বইগুলো পড়ে কোনোদিন নেট কোয়ালিফাই করা যায় না। হ্যাঁ, এবং এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এমসিকিউ পড়া বন্ধ করো। হ্যাঁ, এমসিকিউ মুখস্থ করো না। এমসিকিউ পড়ে তো জীবনেও তুমি কিছু করতে পারবে না। কারণ অথেন্টিক বই থেকে অথেন্টিক টপিক গুলো পড়তে হবে। যদি তুমি অথেন্টিক বই থেকে অথেন্টিক টপিক গুলো তুমি যদি কভার করে নাও, সমস্ত টপিক কিন্তু তুমি যদি কভার করে নাও, তবেই কিন্তু তুমি নেট সেটের জন্য প্রিপারেশন শুরু হয়ে যাবে তোমার। আর এই যে বললাম তোমার হাতে 12 মাস সময় আছে, তোমার হাতে যে 12 মাস সময় আছে, এই 12 মাস সময়টাকে ডিসিপ্লিনড ওয়েতে ইউজ করো। ডিসিপ্লিনড ওয়েতে ইউজ করা মানে এটা যে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইম আমি পড়বো, মানে প্রত্যেকদিন আমার 4 ঘন্টা পড়ার কথা, আমি 4 ঘন্টাই পড়বো। আমি বেশি পড়বো না, আমি কম পড়বো না, আমি 4 ঘন্টা পড়বো। 2 ঘন্টা আমি নেটের পেপার 1-এর জন্য পড়বো, বা 1 ঘন্টা নেটের পেপার 1-এর জন্য পড়বো, 3 ঘন্টা পেপার 2-এর জন্য পড়বো। পাগল পাগল হওয়ার কোনো মানে হয় না। ম্যাম আমার অনেক দেরি হয়ে গেছে, ম্যাম আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে 2 মাসে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। পারবে না, সম্ভব না, মিথ্যে কথা কেন বলবো? আমিও তো এই পথ দিয়েই এসেছি একদিন, আমাকেও তো নেট সেট কোয়ালিফাই করতে হয়েছে। তারপর ধরো আমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বসেছি, আমি ইন্টারভিউতে চান্স পেয়েছি, প্যানেল লিস্ট বেরিয়েছে, দেন আমি কিন্তু কোনো একটা কলেজের গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পেরেছি। সুতরাং তোমাদেরও কিন্তু সেই পথ অবলম্বন করতে হবে। মিনিমাম 1টা বছর সময় তোমাদের কিন্তু এখানে দিতে হবে পড়াশোনার জন্য। এবার আমি যেটা বলছি যে আরেকটা জিনিস এখানে, তার মানে তুমি মোটামুটি ধরে রাখো হাতে 1 থেকে 1.5 বছর সময়। তুমি খুব কনফিডেন্টলি বাবা মাকে বলে দেবে যে একদম আমাকে এই 1-1.5 বছর সময় আমাকে বিরক্ত করবে না, আমি প্রচন্ড ভাবে পরিশ্রম করব। সারা বছরের মধ্যে 3টে পরীক্ষা তুমি নেট সেটের পাবে। মানে আমি যদি বলি 2টো নেট আর
একটা সেট মানে ওয়েস্ট বেঙ্গল সেট, এছাড়াও তো বাইরের অনেকগুলো সেট পরীক্ষা হচ্ছে, যেমন বিহার সেট হচ্ছে বা উড়িষ্যা সেট হচ্ছে, এই পরীক্ষাগুলোও কিন্তু তুমি দিতে পারো। কেন বলছি, আমার প্রচুর স্টুডেন্টসরা কিন্তু এই পরীক্ষাগুলো দিচ্ছে, আমার কাছে অনেক সময় কোয়েশ্চেন পাঠায় যে ম্যাম দেখুন এই প্রশ্নটা, আমি দেখি যে প্রশ্ন যথেষ্ট কিন্তু সহজ। হ্যাঁ, মানে আমি যে লেভেলের, আমি যে স্ট্যান্ডার্ডের ধরো বইগুলোকে পড়িয়ে মানে কনসেপ্ট ক্লিয়ার করতে থাকি, এই প্রশ্নগুলোকে অপেক্ষাকৃত অনেক সহজ হয়। এই জন্য আমি বলি যে পশ্চিমবঙ্গ সেটই শুধু তোমাকে দিতে হবে তা নয়, তার বাইরে বেরোনোরও চেষ্টা করো। ঠিক আছে, এতগুলো কথা আমি তোমাদের বললাম। এইবার বই পড়তে হবে, এটা তো একটা কথা তো হয়েই গেল যে নোট পড়ে কোনো লাভ নেই। যদি তোমার কাছে কিছু মেটেরিয়াল থাকে তুমি গুছিয়ে আলাদা করে সাইডে রেখে দাও। হ্যাঁ, ওই একটা দুটো পয়েন্ট করে কিছু মেটেরিয়াল দিয়ে কনসেপচুয়াল প্রশ্নের উত্তর ক্লিয়ার করা সম্ভব না। আমি সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আমি এই কথাটা বলছি যে মেটেরিয়াল পড়ে কোনোদিন কোনো বড় পরীক্ষায় ক্র্যাক করা যায় না। তার জন্য অথেন্টিক বই পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, দেন তুমি কিন্তু কলেজ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি কিন্তু এখানে হতে পারো। এবং হ্যাপাজার্ড ওয়েতে পড়লে হবে না, ডিসিপ্লিনড ম্যানারে। হ্যাঁ, তুমি ডিসিপ্লিন, তোমার রুটিন আছে তো, আজকে এটা টপিক শেষ করব, আজকে চারবাক দর্শন শেষ করব, এই সপ্তাহটা পুরোটাই আমি চারবাক দর্শন করব, তারপরের সপ্তাহটা আমি নিশ্চয়ই আরেকটা কোনো টপিক নিয়ে ভাববো, ইউনিট ওয়াইজ ভাববো। আর এখানে একটা ছোট্ট স্ট্র্যাটেজির কথা আমি বলছি, তার আগে এটা বলে দিই যে তার মানে এই তিনটে পরীক্ষার মধ্যে যদি পুরো বছরে তিনটে পরীক্ষা হয় এবং তুমি সত্যিই যদি সেলফ মোটিভেশন সহকারে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, আহ একটা পরীক্ষায় কোয়ালিফাই করা এত বেশি ডিফিকাল্ট নয়, যদি তুমি বুদ্ধি করে পড়াশোনাটা করতে পারো। হ্যাঁ, পড়াশোনা মানুষ অনেক করতে পারে, নেট সেটের জন্য তোমাকে এটা বলা হয়নি যে তুমি পড়াশোনা অনেক বেশি করে করো, পড়াশোনা করো, কিন্তু বুদ্ধি মাফিক তুমি ইউনিট গুলোকে তুমি কিন্তু কভার করো। এবং তার জন্য প্রথমেই যেটা আমি বলবো যেটা প্রয়োজন, হ্যাঁ সেটা হচ্ছে তোমার সিলেবাসটাকে প্রথমে ডাউনলোড করে নেওয়া ভীষণভাবে প্রয়োজন, নেটের পেপার 1 আর পেপার 2। হ্যাঁ, এবং প্রথম 1 মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, প্রথম 1 মাস তোমার কাজ হচ্ছে ওই যে 4 ঘন্টা টাইম, আমি গড়পড়তা আমি 4 ঘন্টা টাইম বাঁচলাম। হ্যাঁ, ওই 4 ঘন্টা টাইমের মধ্যে 15 মিনিট টাইম তুমি প্রতিদিন সিলেবাস পড়বে, প্রতিদিন তুমি সিলেবাস পড়বে। সিলেবাস পড়াটা কিন্তু একটা আর্ট। ঠিক আছে, প্রতিদিন ওই সিলেবাসের কি কি টপিক আছে, আমি যদি শুধুমাত্র পেপার 2 নিয়ে আজকে আলোচনা করি, পেপার 2 এর কটা ইউনিট আছে, ঠিক আছে, কটা সাব ইউনিট আছে, এবং তার মধ্যের যে টপিক গুলো পাঠ্য আছে, এগুলো যদি প্রতিদিন তুমি 15 মিনিট করে দেখতে পারো, এবং বিশ্বাস করো তুমি যদি তোমার সিলেবাসটাকে মুখস্থ করতে পারো, মুখস্থ মানে ওই সেন্সে না, প্রতিদিন দেখতে 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 দেখতেও কোনো বিষয় কিন্তু মুখস্থ হয়ে যায়। প্রতিদিন তুমি যদি সিলেবাসটাকে নিয়ে বসো, মোটামুটি 10 থেকে 15টা প্রশ্ন ওই সিলেবাসের উপরে কনসেপচুয়াল প্রশ্ন আসে, সেটা কিন্তু তুমি অ্যাটেন্ড করে ফেলতে পারবে। এটাও একটা স্ট্র্যাটেজি, এটাও একটা পড়ার স্ট্র্যাটেজি, যে 100টা প্রশ্নের মধ্যে, হ্যাঁ ওই 10 থেকে 15টা প্রশ্নের জন্য কত ডিফারেন্সেস হয়ে যায়। প্রতিদিন 15 মিনিট করে সিলেবাস পড়ো। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো ইউনিট 9-এ কি আছে, বলো তো ইউনিট 8-এ কি আছে, মাল্টিকালচারালিজমের মধ্যে কি সাব টপিক গুলো ওখানে আছে, কারণ মাল্টিকালচারালিজম একটা টপিক। ঠিক আছে, ওই মাল্টিকালচারালিজমের মধ্যে সাব টপিক গুলো তোমাকে জানতে হবে, যে সাব টপিক গুলো কি কি আছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, ওগুলো যদি তুমি জানতে পারো, বা ওগুলো যদি তুমি প্রতিদিন একবার একবার করে এক একটা ইউনিট দেখতে পারো, যে যেমন সাপোজ মীমাংসা দর্শন, এটা তোমার সিলেবাসে রয়েছে। এবার ওই মীমাংসা দর্শনের মধ্যে এত বড় সাব টপিক রয়েছে, ধরো মীমাংসার প্রামাণ্যবাদ, শতপ্রামাণ্যবাদ, পরতপ্রামাণ্যবাদ, সমস্ত কিছু সাব টপিক রয়েছে। ওই সাব টপিক গুলো, হ্যাঁ ম্যাম এটা এটা থেকে এই সেটে এক্সামে কমন পেয়েছি, পাবে তো, আমি তো বলছি মিনিমাম তুমি ধরে রাখো, আমার তো বলা উচিত নয় কারণ প্রতিবারের কোশ্চেন আলাদা হয়, তুমি ধরে রাখো না 10টা প্রশ্ন তুমি এই সিলেবাস কমন পেলেই তুমি এখান থেকে করতে পারবে। সিলেবাস যদি তোমার ভালো করে জানা থাকে, তবে কিন্তু এখান থেকেই করা সম্ভব, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ঠিক আছে, সুতরাং প্রথম 1 মাস সিলেবাস পড়ো, নেটের পেপার 1-এর সিলেবাস পড়ো। 10টা ইউনিটে আমি যদি তোমাকে বলি, হ্যাঁ তুমি তো বলবে যে ম্যাম প্রথম ইউনিটে টিচিং অ্যাপটিটিউড আছে, সেকেন্ড ইউনিটে রিসার্চ আছে, থার্ডে আছে কমিউনিকেশন, তারপরে আছে তোমার কম্প্রিহেনশন, তারপরে আছে লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং, আইসিটি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হ্যাঁ সব আছে, তুমি বলে দিলে সব আছে না, তা বলছি না। ওর ভেতর 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 যে সাব টপিক গুলো আছে, সেগুলোকে পড়ো, সেগুলোকে দেখো। এটা একটা ওয়ে, জানো তো, নেট সেট কোয়ালিফাই করার, ওই যে বললাম নেট সেট কোয়ালিফাই করার জন্য অনেক পড়াশোনা করতে হয়, শুধু তা নয়, হ্যাঁ ওটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হয়।
হ্যাঁ, এবং পড়ে পরীক্ষা দিতে হয়। কোনো একটা বিষয় তুমি কমপ্লিট জানো না, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, তুমি পরীক্ষা দিচ্ছ না জেনেই, তোমার পড়াই নেই পুরো বিষয়টা, কিছুই তুমি জানো না, না জেনে তুমি বিষয়গুলোতে পরীক্ষা দিয়েই যাচ্ছ, তোমার কোনো লাভ নেই। লাভ তখনই হবে, হ্যাঁ, এই এই কথাটা এখন খুব প্রচলিত, মক টেস্ট নেওয়া হয় সব জায়গায়, ঠিক। মক টেস্ট খুবই ভালো, তখনই মক টেস্ট ভালো যখন সেই পুরো বিষয়টা তোমার পড়া আছে, তারপর তুমি সেই টপিকটার উপরে বারংবার 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 পরীক্ষা দিচ্ছ সেই টপিকটার উপরে, তখনই সেই জিনিসটা ভালো। নচেত কোনো একটা টপিক না পড়ে কোনোদিন তুমি টেস্ট দিতে যেও না, কারণ সেটা করলে কি হবে জানো, তোমার মনের মধ্যে ভীতি তৈরি হবে, এ মা আমি তো কোনো কিছু পারছি না, হ্যাঁ আমি তো কোনো কিছু জানি না, আমি তো কোনো কিছু পারছি না, তোমার মধ্যে ভীতি তৈরি হবে, তখন তুমি কিন্তু নেট সেট দিতেও ভয় পাবে, যে এইটুকুতেই আমার এই অবস্থা, তাহলে বড় বড় চ্যাপ্টার পড়লে আমার কি অবস্থা হবে। না, সেটা করো না। নেট সেট কোনো কঠিন জায়গা নয়। হ্যাঁ, আমরা যদি আমাদের গ্রাজুয়েশন এবং মাস্টার্সের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটাকে যদি আমি ভালো করে দেখি, আর নেটের সিলেবাসটা যদি আমরা টোটালি একটু ভালো করে কভার করি না, বিভিন্ন যে স্টেটের যে সেট পরীক্ষাগুলো হচ্ছে, হুম, সবগুলোর জন্য আমরা এলিজেবল হয়ে যাব। এসএলএসটির পেপারগুলোর জন্য আমরা অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারবো, যদিও এসএলএসটিতে দু তিনটে টপিক আলাদা আলাদা রয়েছে, যেমন সাইকোলজি রয়েছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি রয়েছে, একটু আলাদা টপিক, কিন্তু মেন টপিক এবারেও তো আমাদের বলেছেন, মন্ত্রী বলেছেন, মিনিস্টার বলেছেন, মিনিস্টার অফ এডুকেশন, যে আমাদের নেটের সিলেবাসটা চেঞ্জ হবে, ঠিক আছে, উনি বলেছেন, কিন্তু যে এই যে, কিন্তু আমি আবারও তোমাদের বলছি, নেটের সিলেবাসটা চেঞ্জ হলেও, যে কোনো ভাবেই চেঞ্জ হোক না কেন, ওই যে ইউনিট গুলো রয়েছে, এই ইউনিট চেঞ্জের কোনো সম্ভাবনা নেই। হয়তো তার মধ্যে দু একটা টপিক এক্সট্রা অ্যাডেড হবে, হ্যাঁ, কোনো টপিককে ওখান থেকে ছাড় দেওয়া হবে না, যে এই টপিক এতদিন ছিল আর এরপর থেকে পড়তে হবে না, এটা কোনোদিনই হবে না। ইন্ডিয়ান ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফির মতোই থাকবে, ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির মতো থাকবে, এথিক্স এথিক্সের মতো থাকবে, লজিক লজিকের মতোই থাকবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু এইভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বাংলা বই নো ডাউট তুমি রাখবে, সাইডে রাখবে, পাশে রাখবে, কিন্তু মেনলি তুমি যে বইটা পড়বে, সেটা তুমি কিন্তু ইংরাজি বইই পড়বে। এবং কোনো ভয় পাওয়ার দরকার নেই, এখানে যারা রয়েছে ইনক্লুডিং আমি, আমরা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা কেউ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নই। হ্যাঁ, আর ইংলিশ এমন কিছু কঠিন সাবজেক্ট নয়, আমি কিন্তু বলবো যে ইংলিশের থেকে বাংলা অনেক কঠিন, ইংরাজি অনেক সহজ একটা বিষয়। একটা মাস তুমি যদি দেখো বইগুলো, তখন দেখবে যে তোমার আর কোনো ধরনের কোনো অসুবিধে হচ্ছে না। এইটা আমার কিছু কথা তোমাদের এই ক্ষেত্রে বলার ছিল। এবং কিন্তু আরেকটা কথাও নো ডাউট তোমাকে মাথায় রাখতে হবে, যে পেপার ওয়ান আর পেপার টু আলাদা নয়, দুটোকে একসাথে নিয়েই তুমি 1 থেকে 1.5 বছর পড়াশুনো করো, তুমি পারবে, এইটুকু আমি তোমাকে অ্যাসিওর করছি, তুমি পারবে। তার জন্য নিষ্ঠা সহকারে পড়তে হবে, হ্যাঁ, নিষ্ঠা সহকারে সিলেবাস দেখতে হবে, প্রত্যেকটা বই। আমি আজকে যে যে বইগুলোর নাম বলবো, যারা পুরনো স্টুডেন্ট তারা আমার বইগুলোর নাম মোটামুটি ভাবে জানে। হ্যাঁ, যারা নতুন স্টুডেন্টস প্রচুর এখানে আছে, যারা 15 জন স্টুডেন্টস অলরেডি আমাকে বলে রেখেছে যে ম্যাম আমি পড়বো ইমিডিয়েটলি, ঠিক আছে, হয়তো আজকের পর আরো অনেক স্টুডেন্টস গ্রুপে নতুন অ্যাড হবে। হ্যাঁ, আমি তাদের জন্য বলছি, আমি যে বইগুলোর নাম আজকে বলবো, সেই বইগুলো একটা একটা করে বইয়ের নাম বলবো আমি, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিট থেকে বেশি বই কিনতে হবে না, বেশি বই তোমাকে পড়তে হবে না, আমি একটা একটা বইয়ের নাম বলবো। সেই বইগুলো তোমরা যে কোনো জায়গা, হতে পারে সেটা অ্যামাজন, হতে পারে সেটা ফ্লিপকার্ট, হতে পারে যে কোনো জায়গা থেকে, সেই বইগুলো তোমরা শুধুমাত্র কিনে নেবে। এইটুকু আমার বলার জায়গা। আমি ক্লাসে কোনো নোট মেটেরিয়াল থেকে পড়াই না, আমার স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে এটা জানে, আমি ক্লাসে বই পড়াই। আমি ক্লাসে কোনো, আমার ইনস্টিটিউট কোনো মেটেরিয়াল প্রোভাইড করে না, এখন অবধি তো করার কোনো প্রয়োজন হয়নি, হয়তো আগামী দিনেও কোনোদিন করার প্রয়োজন হবে না, কারণ আমি বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই, যে বইগুলো কিন্তু নেট সেটের অথেন্টিক বই। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি যে বই থেকে পড়াই, লাইন ধরে ধরে আলোচনা করি, হ্যাঁ, আশা করি 90% প্রশ্ন সেই বই থেকেই হয়।
ঠিক আছে? আমি যে বই থেকে ফলো করে পড়াই 90% প্রশ্ন টিচাররা সেই বই থেকেই ফলো করে প্রশ্ন করেন। টিচাররা কোনোদিন এই একজন কেউ লিখলো, আমি তার নামটা দেখতে পেলাম না, সে নিশ্চয়ই তার নামটা জানাবে, যে ম্যাম খুব ভালো লাগছে আপনার কথা। কথাটা ভালো লাগা না, জানো তো, মানে কি কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা আমার জানা খুব প্রয়োজন। ঠিক আছে? দেখো, টাকা খরচা করতে কারোরও কোনো আপত্তি নেই। হ্যাঁ, দুদিন আগেই একটা বিশাল বড় স্ক্যাম শুনছিলাম আমি, এখানে সেটা আমি ডিসকাস করতে চাই না, বিশাল বড় একটা স্ক্যাম চলছে এরকম, ধরো অনলাইন এডুকেশন নিয়ে। সত্যি তো অনলাইন এডুকেশনে স্ক্যাম করা ভীষণ সহজ। হ্যাঁ, স্টুডেন্টদের মিসগাইড করা ভীষণ সহজ। হ্যাঁ, কিন্তু আমিও তো নিজে ধরো এই পথের মধ্যে দিয়েই একটা কলেজে এসেছি। আমি কেন তোমাদের মিসগাইড করবো? আমার তো বারবার করে এটা মনে হয় যে কখনো যেন আমার মাথাতে এরকম না আসে যে আমি তোমাদের মিসগাইড করব কোনো বিষয়, আমার কাছে এসে তুমি মিসগাইডেড হবে, এটা আমি কোনোদিন চাইবো না। এই জন্য আমি সবসময় বলি যে বই ছাড়া এগোনোর কোনো জায়গা নেই, কোনো নোট মেটেরিয়াল নিয়ে এগোনোর কোনো জায়গা নেই। যদি থেকে থাকে থাকুক না, সাইডে করে রেখে দাও। হ্যাঁ, তুমি যেদিন বই পড়বে, যেদিন বই পড়া তুমি শিখবে, বই পড়াটাও শেখা দরকার। কারণ আমরা কি করে বই পড়তে হয় এটা লিটারালি ভুলে গেছি এখন, যে আমাদের বই কি করে আমাদের পড়তে হবে। ঠিক আছে? এই জন্য আমরা যদি বই পড়া শুরু করি, তারপর দেখবে এগুলোর কোনো কিছুর তোমার প্রয়োজন হবে না। ঠিক আছে? কোনো নোট, কোনো মেটেরিয়াল, কোনো কিচ্ছু তোমার লাগবে না। তখন বলবে ধুর, যেগুলো সরিয়ে দাও। ঠিক আছে? আমার কাছে বই আছে বাবা, বই আমার কাছে একটা অ্যাসেট। হ্যাঁ, সুতরাং আমরা আজকে থেকে বই পড়া শুরু করব, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে। এবার আমি আর একটা কথা বলি, প্রত্যেকটা ইউনিট যদি আমি বলি যে আমার ক্লাসের সংখ্যা আমার স্টুডেন্টসরা জানে। সাপোজ দুদিন আগে আমি একটা ওয়েস্টার্ন এথিক্স এর টোটাল সিলেবাস কমপ্লিট করেছি। সাপোজ আমি যদি নেটের সাপেক্ষেই বলি, আমি একটা ওয়েস্টার্ন এথিক্স এর টোটাল সিলেবাস কমপ্লিট করেছি, যেখানে শুধু ক্লাসের সংখ্যা, শুধু ওয়েস্টার্ন এথিক্স এর ক্লাসের সংখ্যা হচ্ছে প্রায় 50 ছুঁই ছুঁই। 50টা ক্লাস শুধু ওয়েস্টার্ন এথিক্সের বিভিন্ন আলাদা আলাদা কনসেপ্টের ওপর। এই রকম নয় যে দুটো তিনটে ক্লাসে আমার ওয়েস্টার্ন এথিক্স কমপ্লিট হয়ে গেল, দুটো একটা ক্লাসে আমার ইন্ডিয়ান এথিক্স কমপ্লিট হয়ে গেল, 10টা ক্লাসে আমার ওয়েস্টার্ন ফিলোসফি, 10 দিনে 10টা টপিক পড়ানো হয়ে গেল, যে একদিনে ডেকার্ট, একদিনে স্পিনোজা, একদিনে লাইবনিজ, একদিনে লক। না। ঠিক আছে? এক একটা এক একটা টপিকের ওপরেই ক্লাসের সংখ্যা, এই মিনিমাম, তোমরাই জানো, আমি হয়তো ভুল বললে তোমরা একটু রেকটিফাই করে দিও, 10 থেকে 12টা মিনিমাম এক একটা ক্লাস। হয়তো চারবাগ দর্শন নিয়েছি 6টা ক্লাস, বৌদ্ধ দর্শন নিয়েছি 9টা 10টা ক্লাস, জৈন দর্শন নিয়েছি 7টা 8টা ক্লাস, ন্যায় দর্শন নিয়েছি টোটাল 21টা 22টা ক্লাস। ঠিক আছে? সুতরাং আমি যখন পড়িয়েছি, আমি বই থেকে লাইন ধরে ধরে পড়িয়েছি, যাতে তুমি পরীক্ষার সময় যে কোনো ধরনের সেখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসুক না কেন, তার যেন তুমি আনসার করতে পারো, তার যেন তুমি যথার্থভাবে ওখানে এই ক্লাসগুলো যেন তোমার কাছে খুব হেল্পফুল হয়, সেইটুকুই আমার কাছে কিন্তু বলার। এইবার আমি যদি একটা একটা করে বইয়ের নাম আমি আজকে বলবো, যে বইগুলো তোমরা আজকেই কিনে নেবে। আমি তোমাদের সামনে, আমি আমার স্ক্রিনটা একটুখানি শেয়ার করছি, যে স্ক্রিনে আমি একটু সিলেবাসটাকে সামনে রাখছি। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও। আমি তোমাদের সামনে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, এবং সেখানে সামনে আমি তোমাদের ফিলোসফির সিলেবাসটা রাখছি, যে ইউনিট থেকে এক একটা বইয়ের কথা আমি এবার তোমাদের বলবো। দাঁড়াও। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দাঁড়াও। দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি দেখো। এটা হচ্ছে আমাদের ইউনিট 1, টোটাল 10টা ইউনিটের 10টা বই। আমি বলবো না, 12টা 13টা বইয়ের কথা আমি তোমাদের বলবো। টোটাল 1 নাম্বার ইউনিটের জন্য তোমরা ইমিডিয়েটলি, 1 নাম্বার ইউনিটের জন্য তোমরা ইমিডিয়েটলি যে বইটা কিনবে সেটা হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, 1 নাম্বার ইউনিটের জন্য তোমরা যে বইটা কিনবে সেটা হচ্ছে এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা, চন্দ্রধর শর্মা। আর কোনো বই কেনার তোমাদের প্রয়োজন নেই ইমিডিয়েটলি।
কোনো বাংলা বই, সেটা যে কোনো ধরনের বাংলা বই তুমি কিনতে পারো। সেটা ভারতীয় দর্শন প্রদ্যুৎ কুমার মণ্ডল কিনতে পারো, বা ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষের বইটা তোমরা কিনতে পারো। গোবিন্দচরণ ঘোষের বইটা ভালো বই, আমি কোনো বইকেই খারাপ বলছি না, সব বই ভালো। সব বইয়ের মধ্যে কোনো না কোনো ইনফরমেশন থাকে। বাট আমি তোমাদের যে বইটা ক্লাসে ধরে ধরে পড়াবো, আমি বলেছি আমি বাংলা বই পড়াবো না, আমি ইংরাজি বই পড়াবো। এবং প্রত্যেকটা লাইনের আমি বাংলা করে 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 জিনিসগুলোকে তোমাদের ব্যাখ্যা করব তোমাদের কাছে সহজ হওয়ার জন্য। এবং 1 নম্বর ইউনিটের জন্য আমি যে বইটা টোটালি ফলো করব, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি। লিখে নেবে সবাই, যারা নতুন স্টুডেন্ট তারা লিখে নেবে, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, চন্দ্রধর শর্মা। আর এর পাবলিকেশন হচ্ছে মতিলাল বেনারসি দাস পাবলিকেশন। মতিলাল বেনারসি দাস পাবলিকেশন, এটা একটা বই তোমরা কিনবে। আর কোনো বাংলা বইও কেনার আপাতত দরকার নেই আমি বলবো। আর তোমাদের কাছে দু একটা বাংলা বই সবসময় থেকেই যায়, ওটা নিয়েই কিন্তু তোমাদের হবে, তার বাইরে কিন্তু কিছু লাগবে না। 1 নম্বর হচ্ছে এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, চন্দ্রধর শর্মা, সিডি শর্মার বইটা। সেকেন্ড ইউনিটের জন্য ক্লাসিক্যাল ওয়েস্টার্ন, যেটা এনশিয়েন্ট মেডিভেল অ্যান্ড মডার্ন ফিলোসফির জন্য যে বইটা আমি টোটালি ফলো করব, সেটা হচ্ছে এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, গ্রিক মেডিভেল অ্যান্ড মডার্ন। এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, গ্রিক মেডিভেল অ্যান্ড মডার্ন। এটা ওয়াই মেসির বই, মতিলাল বেনারসি দাস পাবলিকেশন। ওয়াই মেসি, ওয়াই ফুল স্টপ MASIH, ওয়াই মেসি, সেটা হচ্ছে তোমার মতিলাল বেনারসি দাস পাবলিকেশন। এটা হচ্ছে ইউনিট 2, ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ফিলোসফি, এনশিয়েন্ট মেডিভেল অ্যান্ড মডার্ন। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা বইও ফলো করি, শুধুমাত্র প্রি সক্রেটিক ফিলোসফি, সোফিস্ট অ্যান্ড প্লেটো অ্যারিস্টটল পড়াতে গিয়ে সেটা আমি ফলো করি। সেটা হচ্ছে এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, WT স্টেস। সব বই অ্যামাজনে অ্যাভেলেবেল। এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, WT স্টেস, STACE। এই বইটি আমি ফলো করি প্রি সক্রেটিক ফিলোসফি, সোফিস্ট অ্যান্ড প্লেটো অ্যারিস্টটল পড়াতে গিয়ে। বাট বাকি পুরো মানে ইউনিটটা আমি টোটালি কভার করি লাইন ধরে ধরে আলোচনা করে ওয়াই মেসি থেকে। বাংলা বই যা খুশি কিনতে পারো, বাংলা বই আমি প্রেফার করি না। ওয়েস্টার্ন ফিলোসফি পড়াতে আমি কোনো ধরনের কোনো বাংলা বই প্রেফার করি না। তোমাদের যদি মনে হয় যে কোনো একটা বাংলা বই কিনে রাখতে পারো, সমরেন্দ্র বাবুরও বাংলা বই তোমরা কিনে রাখতে পারো যদি তোমরা মনে করো। বাট আমি এটা মনে করি না যে আমার ক্লাসের পরে কারোর কোনো ধরনের কোনো বাংলা বই দরকার আছে বলে আমি মনে করি না। হলো? এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে বই নিয়ে? এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়াই মেসি। আর আরেকটা হচ্ছে এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, WT স্টেস। এই দুটো বই ছাড়া আর কোনো বই তোমরা কিনবে না, আমি কিনতে না করে দিচ্ছি বই। ঠিক আছে? এটা হচ্ছে তাহলে ইউনিট 2 গেল। এইবার আছে হচ্ছে ইউনিট, দাঁড়াও, এবার আছে হচ্ছে ইউনিট 3, ইন্ডিয়ান এথিক্স। ইন্ডিয়ান এথিক্সে কেদারনাথ তিওয়ারির একটা আগে এটা লিখে নাও, এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহা, লিখে নাও একটু। ইউনিট 3, ইন্ডিয়ান এথিক্সের জন্য এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহা। আর আরেকটা বই হচ্ছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান এথিক্যাল থট বাই কেদারনাথ তিওয়ারি। ক্লাসিক্যাল ইন্ডিয়ান এথিক্যাল থট বাই কেদারনাথ তিওয়ারি। দুটো বইয়ের নাম বললাম, এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহা। আর আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান এথিক্যাল থট, ফিলোসফিক্যাল স্টাডি বাই কেদারনাথ তিওয়ারি। এটা মনে হয় মতিলাল বেনারসি দাস পাবলিকেশনারই হয়তো হবে। এই বইগুলো তুমি অ্যামাজনে সব অ্যাভেলেবেল পাবে। আর এই ক্ষেত্রে একটা বাংলা বই আমি সাজেস্ট করব তোমাদের এই ইউনিট 3 এর জন্য। সেটা হচ্ছে তোমাদের এই যে এইটা, সেটা হচ্ছে তোমার আহ, দীক্ষিত বাবুর যে নীতিবিদ্যার যে বইটি রয়েছে, নীতিবিদ্যা, ডক্টর দীক্ষিত গুপ্ত। এই বইটা আমি বাংলা বই হিসাবে তোমাদের সাজেস্ট করব। আর কোনো বই দরকার নেই।
আমি বলবো যে তুমি আপাতত ভাবে এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা কেনো। আপাতত ভাবে তোমাদের কেদারনাথ তিওয়ারির বইটা কেনারও প্রয়োজন নেই। যদি পরে মনে হয়, পরে আমি বলবো যখন কেনার জন্য, তখন কিনবে। বাট আপাতত এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা আর নীতিবিদ্যা বাই দীক্ষিত গুপ্ত, এই দুটো বই তোমরা ইউনিট 3 থেকে কিনে নেবে। সবাই প্রত্যেকটা ইউনিটের যেন তোমাদের কাছে আলাদা আলাদা বই থাকে। হলো? ইউনিট 3, ইউনিট 3 তার মানে হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। ইউনিট 4, ইউনিট 4 হচ্ছে তোমার ওয়েস্টার্ন এথিক্স, অর্থাৎ একে বাংলায় বলে পাশ্চাত্য নীতিবিদ্যা। আর তোমরা সবাই জানো, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা বই এক্ষেত্রে যথেষ্ট। কোনো বাংলা বই তোমার সেক্ষেত্রে প্রয়োজনীয়তাও নেই ওয়েস্টার্ন এথিক্সের জন্য, এবং সেটা হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা। এই বইটি টোটাল পুরো সিলেবাসটা পুরো বইতে কভার করে। ইচ অ্যান্ড এভরি টপিক, কনসেপ্ট অফ গুড, রাইট, জাস্টিস, ডিউটি, অব্লিগেশন, কার্ডিনাল ভার্চু, ইউডোমনিজম, ইন্টুইশনিজম, ইগোইজম, অল্ট্রুইজম, ইউনিভার্সালিজম, সমস্ত ইচ অ্যান্ড এভরি টপিক, কান্ট মোরাল থিওরি, পস্টুলেটস অফ মরালিটি, গুডউইল, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, সমস্ত টপিক একটাই বইতে কভার করে। এবং সেই বইটা হচ্ছে আমার সামনেও, বইটা এখনো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে আছি। এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, তোমরা কি দেখতে পাচ্ছ বইটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ। হ্যাঁ, সুতরাং এই বইটা সবাই কিনে নেবে। যারা আমার কাছে পড়ো না পড়ো, এই বইটাকে আমাদের ওয়েস্টার্ন এথিক্সে এবং খানিকটা পরিমাণে ইন্ডিয়ান এথিক্সে এই বইটাকে আমার ক্লাসে টোটাল কভার করা হয়। ঠিক আছে? এই বইটা 388টা পেজ রয়েছে ধরো। সুতরাং বুঝতে পারছো, পড়তে হলে এরকম নয় যে 10টা ক্লাসে বা 2টো ক্লাসে আমি পুরো ওয়েস্টার্ন এথিক্সের কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিলাম। বুঝাতেই পারি, আমি ওপর ওপর সবকিছু বলে দিয়ে তোমাকে আমি চলে যেতে পারবো, তুমি পরীক্ষার সময় একটা প্রশ্নের আনসার গিয়ে সেখানে করে আসতে পারবে না, এইটুকু আমি তোমাকে বললাম। সুতরাং ভুল পথে তোমাদের গাইড করা আমার কাজ নয়। আমি যেন সারাটা জীবনই তোমাদেরকে যেন সঠিক পথে গাইড করতে পারি, এইটুকুই প্রার্থনা করো। সুতরাং আমি কি বললাম, যে ওয়েস্টার্ন এথিক্স এর জন্য যে বইটা তোমরা করবে সেটা হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা। টোটাল এই বইটা টোটাল ইন্ডিয়া ওয়েস্টার্ন এথিক্স আর খানিকটা পরিমাণে ইন্ডিয়ান এথিক্সও এখানে কভার করে যায়। মানে যতটুকু আমাদের নেটের সিলেবাসে ইন্ডিয়ান এথিক্স এর ইয়েটা একটু কম আছে, এই যে দেখো, কনসেপ্ট অফ পুরুষার্থ, শ্রেয়স প্রেয়স। আর তার সাথে আমার ক্লাস যখন তোমরা পাবে, ঠিক আছে, তখন তো আর কোনো কিছু তোমাদের প্রয়োজন হবে না, আশা করি কিচ্ছুর প্রয়োজন হবে না। ক্লাস দেখবে, বই মেলাবে, এর বাইরে তোমার কোনো কাজ নেই। মানে তুমি যখন আমার ক্লাসে বসবে, তখন তোমরা বই মেলাবে আর আমি তোমাকে বলবো, আর তুমি বই মেলাতে মেলাতে তুমি পড়তে 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 যাবে। আর তার পাশে একটা খাতা খোলা থাকবে তোমার, সেখানে তোমার নোট ডাউন করার জন্য সেই খাতাটা খোলা থাকবে, আর কিচ্ছুর জন্য না। হলো? তাহলে ইউনিট 3 এর জন্য তোমাদের একটা বই বলে, দুটো বই বলে দিলাম। ইউনিট 4 এর জন্য শুধু এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহাই যথেষ্ট, আর কোনো বইয়ের কোনো প্রয়োজন নেই। এইবার ইউনিট 5, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। একটু, হ্যাঁ, এখানে দুটো বই আমি সাজেস্ট করবো, যদিও বাংলা বই দু একটা রয়েছে, কিন্তু আমার না, মানে আমার কাছেও রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাংলা বই, কিন্তু পড়তে গিয়ে না বারবার আমি ভীষণ হোঁচট খেয়েছি বাংলা বইগুলো। আমার মনে হয়েছে যে বাংলা বইগুলো পড়ে কারোর পক্ষেই নেট কোয়ালিফাই করা সম্ভব হবে না। কোনো বাংলা বই খারাপ না, ঠিক আছে, কোনো খারাপ না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইংরাজি বইগুলোই কিন্তু যথেষ্ট, এইটুকু আমি তোমাদের বললাম। সুতরাং কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির যে বইটা তোমরা কিনবে, সেটা হচ্ছে বসন্ত কুমার লালের যে বইটা রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির, সেই বইটা তোমরা কিনবে। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির মার্গারেট চ্যাটার্জিরও কিন্তু একটি বই রয়েছে, মতিলাল বেনারসি দাস পাবলিকেশনের। দুটো বইয়ের নামই তোমরা লিখে রাখো, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বসন্ত কুমার লাল, আর আরেকটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই মার্গারেট চ্যাটার্জি। হ্যাঁ, দুটোই কিন্তু মতিলাল বেনারসি দাস পাবলিকেশন। তুমি এরকমও করতে পারো, বইগুলোর লিস্ট তোমার কাছে থাকছে, তুমি মতিলাল বেনারসি দাস পাবলিকেশনের যদি গুগল সার্চে যাও, তাহলে কিন্তু ওদের সাইট পাবে, ওখান থেকেও তুমি বইগুলো ছাড়ে কিন্তু কিনতে পারো। হ্যাঁ, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বসন্ত কুমার লাল বাই মতিলাল বেনারসি দাস পাবলিকেশন, আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই মার্গারেট চ্যাটার্জি, মতিলাল বেনারসি দাস পাবলিকেশন। এছাড়াও বাংলা বই রয়েছে। হ্যাঁ, আমার কাছে দুটো বাংলা বইয়ের কথা আমার মনে পড়ছে,
কিনলে কিনবে, না কিনলে না কিনবে, বাংলা বইগুলো পড়ে খুব একটা বেশি তুমি লাভবান হবে না। তবুও দুটো বই যেটা আমার কাছে রয়েছে, যেমন বিংশ শতাব্দীর ভারতীয় দর্শন বাই ডক্টর নিখিলেশ বন্দ্যোপাধ্যায় আমার কাছে আছে ব্যক্তিগতভাবে, আর সমকালীন ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষ বাই প্রোগ্রেসিভ পাবলিশার্স, এই দুটো বই আমার কাছে রয়েছে। ঠিক আছে, আমি কিনেছিলাম, কিন্তু যখনই আমি ইংরাজি বইগুলো পড়তে গেছি আর বাংলা বইগুলোর সাথে খুলেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে আমি না মেলাতে পারিনি, ধরো। হ্যাঁ, তার থেকে আমার মনে হচ্ছে ইংরাজিগুলো যদি আমি ধরে ধরে আলোচনা করতে পারি, সেটা তোমাদের জন্য অনেক সুইটেবল। আরেকটা বইয়ের কথাও এখানে বলবো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। এই বইটাও কিন্তু দু একটা পোর্শন কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে কভার করে। ঠিক আছে, তোমার কি বললাম, ওপি গৌবার যে বইটার কথা বললাম, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, দু তিনটে টপিক এখান থেকে কভার করে ওপি গৌবার বইটার থেকে। ও ফুল স্টপ পি ফুল স্টপ GAUBA, ওপি গৌবা, এই বইটার থেকে কিন্তু এটা কভার করে। বোঝা গেল? ম্যাম, বাংলা সেকেন্ড বুকটার কি নাম বললেন? সমকালীন ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষ, প্রোগ্রেসিভ পাবলিশার্স। আর আরেকটা বললাম বিংশ শতাব্দীর ভারতীয় দর্শন বাই ডক্টর নিখিলেশ বন্দ্যোপাধ্যায়। এই বইটা আমার কাছে রয়েছে, ভালো বই, নো ডাউট। মানে সহজসাধ্য ভালো বই। নিখিলেশ বাবুর বইটা সহজসাধ্য বই। এবং গোবিন্দচরণ ঘোষের যে বইটি রয়েছে, এই বইটা অপেক্ষাকৃত ভাষাগত দিক থেকে জটিল। ভাষাগত দিক থেকে জটিল বই, সমকালীন ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষ। আমার এটা ব্যক্তিগত অভিমত, আমি এখানে বলছি। তাহলে হলো, ইউনিট 5 হলো। আমার মার্গারেট চ্যাটার্জির বইটা আমি আরেকবার দেখে তোমাদের বলবো। হ্যাঁ, তোমরা ইমিডিয়েটলি বাসন্ত কুমার লালের বইটা তোমরা কিনে নিতে পারো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির জন্য, কারণ নেটে প্রশ্নই হয় বাসন্ত কুমার লালের বই থেকে। সুতরাং তুমি এই বইটাই কিনে নাও, বাসন্ত কুমার লালের বইটা। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি বা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটু আমার আলোচনা করার দরকার আছে, কারণ একটা বইতে সব টপিক কভার করে না। হ্যাঁ, একটি বইতেই ইমিডিয়েটলি অ্যামাজনে সেই বইটা পাওয়া যাচ্ছে যেখানে সব টপিকগুলো কভার করে, এবং সেটা হচ্ছে তোমার ধরো কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি বাই NP তিওয়ারি। এই বইটি পাওয়া যাচ্ছে, যেখানে মোটামুটি ভাবে অল অ্যাবাউট টোটাল সিলেবাস কভার করে। হ্যাঁ, কিন্তু 100% আমি বইটাকে এই মুহূর্তে সাজেস্ট করতে পারছি না, কারণ আমার মনে হয়েছে দু একটি জায়গায় একটু অসুবিধে রয়েছে এই বইটির। হ্যাঁ, তবুও যদি আমি তোমাকে বলি যে টোটাল সিলেবাস কভার করছে, হ্যাঁ, সেটা NP তিওয়ারির এই বইটি কভার করছে। আরো দু একটি ভালো ভালো বই আছে যেখানে টোটাল ওয়েস্টার্ন ফিলোসফি কভার করছে, ইংলিশ বই, সেটা আমি পরে বলে দেব। বাট বাংলা বই কেনার কোনো প্রয়োজনীয়তা নেই এই ক্ষেত্রে। রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি একটা তো আমি বললাম, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি বাই হচ্ছে তোমার NP তিওয়ারি। বাট এছাড়াও দু একটি আলাদা বই আছে। হ্যাঁ, সেটা আমি তোমাদের পরে বলবো, আর একটু দেখে নিয়ে আমি বলবো, কারণ দেখে না নিলে আমি বলবো না। আর এক্ষেত্রে বাংলা বই কেনার কোনো প্রয়োজন নেই, বাংলা বই দিয়ে কিন্তু এটা হবে না। হলো? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বইয়ের নাম বলে রাখি, এটা কোনো ইউনিট থেকে না, অল ওভার। আমার মনে পড়লো বলে, আচ্ছা আমি পরেই বলছি এই বইটার নাম, ইউনিট ওয়াইজ বলছি তো, পরেই বলছি। এবার ইউনিট 7-এর যে একটাই বই তোমরা কিনবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। আমি এই বইটাই টোটালি কিন্তু তোমাদের কভার করব। ইউনিট 7, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান। হ্যাঁ, এই বই, এই টপিক, এই হচ্ছে তোমার ইউনিটটার জন্য একটাই বই আপাতত কেনাও। যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমি তোমাদের PDF দেব। বাংলা অনেকগুলো জায়গা থেকে এখানে কভার করবে, এই জন্য পলিটিক্যাল সায়েন্সের প্রচুর বই, এই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি পড়ার জন্য পলিটিক্যাল সায়েন্সের প্রচুর বই দেখতে হবে আমাকে, কারণ এটা ফিলোসফির বই থেকে এটা হবে না। হ্যাঁ, শুধু একটা বই তোমরা হাতের কাছে রাখো, বাই ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। এই বইটাই শুধুমাত্র তোমরা কিনবে। বাকি যা 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 PDF শেয়ার করার এই তোমার সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান থেকে, সেটা আমিই করব। আমি সেই PDF তোমাদের শেয়ার করব।
বা যদি কোনো বই বলা থাকে যে বইটা মোটামুটি মানে পলিটিক্যাল সায়েন্সের বই হতে হবে, সোজা হিসাব হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের বই হতে হবে, নাহলে এই সিলেবাস কভার করা সম্ভব হবে না। সো সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ানের জন্য একটাই বই কিনছো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্নের জন্যও তোমরা একটাই বই কিনছো, অন্য কোনো বই কিনছো না, সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। বাংলা পিডিএফ যা যা শেয়ার করার, এতগুলো বই তোমরা কিনতে পারবে না। পলিটিক্যাল সায়েন্সের অনেকগুলো আলাদা আলাদা বইতে আমি দেখে রেখেছি টপিকগুলো। যেমন তোমার ধরো এই যে, আমি দাঁড়াও তোমাকে টপিক বের করি এটা। এটা তো ইউনিট 6 গেল, রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি। ইউনিট 7 হলো তোমার সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান। আর প্রত্যেকটা জায়গা এখানে, আমি বইটার নাম ইমিডিয়েটলি মনে করতে পারছি না যেহেতু আমার সামনে নেই। এই দণ্ডনীতি, ফাউন্ডেশনস, রাজধর্ম, ল অ্যান্ড গভর্নেন্স, এইটা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সবিতা সামন্ত, ওনারও কিন্তু একটি বই রয়েছে। আমি যেখানে সোশ্যাল পলিটিক্যাল ইন্ডিয়ানের এই টপিকগুলো কিন্তু আমি পেয়েছি। হ্যাঁ, আমার সামনে ইমিডিয়েটলি বইটা খোলা নেই, বা বইটা আমার কাছে নেই, আমি বাইরে আছি, এই জন্য আমি বইটা দেখাতে পারছি না তোমাকে। নেক্সট দিন আমি বইটা দেখিয়েও দেবো। হ্যাঁ, ওটা বাংলা বই আছে, যেখানে দণ্ডনীতি, ফাউন্ডেশনস, রাজধর্ম, এই বিষয়গুলো আলোচনা আছে। বাট আমি সোশ্যাল পলিটিক্যাল টোটাল ফিলোসফিটা আমি পলিটিক্যাল সায়েন্সের বই থেকে পড়াবো, যেখানে কৌটিল্য আলাদা রয়েছে, কামন্দকীয় নীতিসার আলাদা রয়েছে, কনস্টিটিউশনাল মরালিটি আলাদা রয়েছে, সোশ্যাল ইনস্টিটিউশনস আলাদা রয়েছে, মহাভারত আলাদা রয়েছে, সব আলাদা আলাদা রয়েছে। আমি আলাদা আলাদা বাংলা পিডিএফ তোমাদের শেয়ার করব। বাট তোমরা একটাই বই কিনে রাখো, সেটা হচ্ছে কিন্তু এই যে ওপি গৌবার যে বইটা রয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সেটা তোমরা কিনে রাখবে। আর ইউনিট 8 জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্নের জন্য খুবই সুন্দর সুন্দর টপিক এখানে রয়েছে। একটাই বই তোমরা ইমিডিয়েটলি কেনো, সেটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এই বইটা তোমরা কেনো। আর এই যে প্লেটো, লক, হবস, রুশোর যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এই যে বার্লিনের থিওরির ওপর প্রশ্ন এসেছিল, উইলিয়ামসের ওপরে প্রশ্ন এসেছিল, লিবারালিজম, মার্কসিজম, হ্যাঁ, তারপরে মাল্টিকালচারালিজম, ফেমিনিজম, এই সমস্ত টপিক আমি আলাদা আলাদা, যদি কোনো বাংলা ভালো বই পাই আলাদা আলাদা জায়গায়, সেইটা আমি তোমাদেরকে শেয়ার করব। সেগুলো আমি শেয়ার করব, কিন্তু একটাই বই তোমরা ইমিডিয়েটলি কিনবে, যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এটাই কিনবে তোমরা, আর কোনো বই কিনবে না। হলো? এবার লাস্ট হচ্ছে তারপর হচ্ছে ইউনিট 9। ইউনিট 9 জন্য ওয়ান অ্যান্ড অনলি বুক, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, IM কপি। এই বইটা ছাড়া আপাতভাবে তোমার অন্য কোনো বই কেনার দরকার নেই। ঠিক আছে, বাংলা বই কেনারও প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি শুধু ইন্ট্রোডাকশন টু লজিক, আমি লজিকের একদম আলাদা আলাদা প্রত্যেকটা টপিক ধরে 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 ব্যাখ্যা করব। ইন্ট্রোডাকশন টু লজিক, IM কপির যে বইটি, এই বইটি তোমরা ইমিডিয়েটলি কিনে নেবে। কলেজ স্ট্রিটের প্রচুর পুরনো বইয়ের দোকান আছে, যে পুরনো বইয়ের দোকানে গেলে এই বইগুলো তোমরা পাবে, কম দামেও পাবে এই বইগুলো। তাহলে লজিকের ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, ডিনোটেশন, কনোটেশন, নেচার অফ প্রপোজিশন, ক্যাটেগরিক্যাল সিলোজিজম, লজ অফ থট, ক্লাসিক্যাল ক্লাসিফিকেশনস অফ প্রপোজিশন, সমস্ত থিওরি তোমরা শুধু একটা বইতেই কভার করতে পারবে, ইন্ট্রোডাকশন টু লজিক। যেটুকু জায়গা নেই, যেমন অ্যাক্সিওমেটিক সিস্টেমটা নেই, সেটা আমি পরে বলে দেবো যদি প্রয়োজন হয়। হলো? ইউনিট 9। কারো যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। Yes, ma'am. হ্যাঁ, বলো বলো। ম্যাম হয়ে গেছে, আচ্ছা, শোনা গেল বোঝা না গেছে। একটু। আচ্ছা আচ্ছা, একটু একটু হয়তো নেটওয়ার্কের কোনো অসুবিধা হচ্ছে, মাইক্রোফোনটা মিউট করে জাস্ট একটু চ্যাট বক্সে লিখে দাও, আমি পড়ে নিচ্ছি। তো লজিকে তুমি ম্যাম এই বইটা নাও। হ্যাঁ, বলো। ম্যাম তার মানে ওই ওপি গৌবার বইটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ানের জন্য আসছে, আবার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্নের জন্য আসছে, তাই তো ম্যাম? না, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, হ্যাঁ, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আলাদা বই, হ্যাঁ। ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা। পলিটিক্যাল থট আলাদা বই, দুটোই ওপি গৌবার বই।
আচ্ছা ম্যাম। হ্যাঁ, আর বাংলা যে পিডিএফ গুলো লাগবে আমি সব দিয়ে দেবো। সেগুলো সবই পলিটিক্যাল সায়েন্স রিলেটেড বই হবে, সেগুলো কোনোটাই আমাদের সাবজেক্ট রিলেটেড বই না। ওখানে ভীষণ সুন্দরভাবে এগুলো আলোচনা আছে। লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, খুব সুন্দর আলোচনা আছে। ফেমিনিজম, লিবারালিজম। আমি চেষ্টাও করবো দু একজন পলিটিক্যাল সায়েন্সের টিচারকে দিয়ে এই ক্লাসগুলো দু একটা করে নেওয়াতেও আমি চেষ্টা করবো। আমি তো পড়াবো, হ্যাঁ, তারাও পড়াবে, ম্যাম আমি চেষ্টা করবো। হ্যাঁ, ম্যাম বলছি, ইউনিট 3-তে আপনি যে এই ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা বললেন, আর হ্যাঁ, ইউনিট 4-এও এই সেম এই ম্যানুয়াল সেম অফ বই, এথিক্স, ওটা সেম কি দুটো বই, একই বই তো? সেম বই, সেম আচ্ছা বই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা, সেম বই। আচ্ছা ম্যাম। ঠিক আছে, সেম বই। এই টোটাল বইটাই পুরো ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান কভার করে টোটাল। তুমি যদি পড়ে ফেলতে পারো, তোমার দুটো ইউনিট মোটামুটি টোটাল কভার করে যাবে টোটালি। আচ্ছা ম্যাম। আর আমি এটাও খেয়াল করে দেখেছি, প্রশ্ন এখান থেকেই হয়, এই বই থেকেই প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে ইউনিট 9 লজিক, তোমরা তোমরা এখনই একটা বই কিনছো, সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। তোমার হচ্ছে ইয়ের বই, আইএম কপির বইটা তোমরা নিচ্ছ। আর ইউনিট 10 অ্যাপ্লাইড, যেটা ফিলোসফি। হ্যাঁ, এইটার জন্য এইটা তোমার কোনো একটা নির্দিষ্ট বইতে পাওয়া সম্ভব নয়। তবুও একটি বাংলা বই বেরিয়েছে সন্তোষ বাবুর, মনে হয় যত সম্ভব উনি বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর। হ্যাঁ, তো তো সন্তোষ বাবুর বইটায় মনে হয় দুটো খণ্ডে এটা আলোচনা রয়েছে। হ্যাঁ, এই যে দাঁড়া আমি তোমার সামনে খুলি আগে, নাহলে বুঝবে কি করে। এই যে ফিলোসফি অফ টেকনোলজি, ডমিনেন্স, পাওয়ার অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটিস। হ্যাঁ, এই সমস্ত যে টপিক গুলো রয়েছে, এনভায়রনমেন্টাল এথিক্স। আচ্ছা, এখানে একটা বই তোমরা কিনবে, সেটা হচ্ছে পিটার সিঙ্গারের বইটা তোমরা কিনে রাখবে। পিটার সিঙ্গারের যে প্র্যাকটিক্যাল এথিক্স এর যে পিটার সিঙ্গারের বইটা আছে, এই বইটা তোমরা কিনে রাখবে। দাঁড়া আমি বলে দিচ্ছি, বইটার নাম বলে দিচ্ছি, দাঁড়াও। পিটার সিঙ্গার, পিটার সিঙ্গারের যে এথিক্স এর বইটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স বাই পিটার সিঙ্গার। এই বইটা তোমরা কিনবে। আর বাকি যে মেডিকেল এথিক্স, প্রফেশনাল এথিক্স, মিডিয়া এথিক্স অ্যান্ড লিগাল এথিক্স, আমি চেষ্টা করব, আমি জানি না আমি কতদূর পারবো, আমি যদি না পড়াই, হ্যাঁ, আলাদা আলাদা পার্সন এই টপিক গুলো কভার করবেন। মিডিয়া এথিক্স অর্থাৎ এই যে মেডিকেল এথিক্স, যেমন স্যারোগেসি, এটা আমি তোমাদের পড়াবো। ইউথেনেশিয়া, এগুলো সব আমি তোমাদের পড়াবো। এর ভালো একটা বাংলা বইও রয়েছে, যদিও পিটার সিঙ্গারের বইটা তোমরা কিনে রাখো। বাট এই যে প্রফেশনাল এথিক্স, কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি, মিডিয়া এথিক্স, এথিক্যাল ইস্যুস, এটা তোমার হচ্ছে জার্নালিজমের একজন প্রফেসর তোমাদের মিডিয়া এথিক্সটা পড়াবেন। লিগাল এথিক্সটা একজন লিগাল, একজন যিনি রয়েছেন আমার খুব পরিচিত, উনি পড়ান লিগাল এথিক্সটা, উনি পড়াবেন। আর ফিলোসফিক্যাল কাউন্সিলিং, এভরিডে প্রবলেম, এগুলো আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, সুতরাং এইখান থেকে সন্তোষ বাবুর যে বইটা আছে কিনে কিনে নিতে পারো, দুটো বই। হয়তো বাংলাতে কিছুটা পোর্শন কভার হবে, কিন্তু বাংলা বই পড়া একটুখানি ডিফিকাল্ট মনে হয় আমার সবসময় নেট সেটের সিলেবাসের জন্য। আর পিটার সিঙ্গারের যে প্র্যাকটিক্যাল এথিক্স এর বইটা আছে, হ্যাঁ, সেই বইটা তোমরা কিনে নাও। প্র্যাকটিক্যাল এথিক্স বাই পিটার সিঙ্গার। ম্যাম বাংলা বইটার নাম কি? ওটা কি বইটার নাম গো? সন্তোষ বাবুর বইটার নাম, ওই দুটো দুটো খণ্ডে যেটা আছে, কি নীতিবিদ্যা। আমার আমার বইটা আসলে কেনাও আছে, ঠিক আছে, আমি কোনোদিন ম্যাম শাস্ত্র। ফলিত নীতিবিদ্যা, ফলিত ফলিত নীতিবিদ। নীতিবিদ্যা, ফলিত নীতিবিদ্যা, ফলিত নীতিবিদ্যার দুটো খণ্ড আছে। সন্তোষ বাবুর লেখা বই, প্রফেসর সন্তোষ কুমার পাল, ওনার দুটো বই আছে, কিনে নিতে পারো তোমরা। হয়তো অনেকটা পরিমাণে সিলেবাস সেখানে কভার করতে পারে। আমি চেষ্টা করবো এই টপিক গুলো আলাদা আলাদা পার্সনকে দিয়ে কভার করাতে, যেমন মিডিয়া এথিক্স, লিগাল এথিক্স, হ্যাঁ, মেডিকেল এথিক্স, প্রফেশনাল এথিক্স, এই জায়গাগুলো আমি চেষ্টা করব। কারণ এগুলো কিন্তু আমাদের কোনো সময় এই বিষয়গুলো পাঠ্য ছিল না। টেকনোলজি, হ্যাঁ, ডমিনেন্স, পাওয়ার, সোশ্যাল ইনইকুয়ালিটিস, হ্যাঁ, আমি চেষ্টা করবো, আমি যতটা পারবো আমি তো পড়াবোই। বাকি এই মানুষগুলোকে দিয়েও কিন্তু এই ক্লাসগুলো আমি নেওয়ানোর সবসময় চেষ্টা করবো। তাহলে এই কটা বই যটা আমি বললাম, মানে 1 নম্বর ইউনিট থেকে সিডি শর্মার বই বললাম, 2 নম্বর ইউনিট থেকে স্টেসের বইটা, আর হচ্ছে তোমার ওয়াই মেসির বইটা বললাম, কিনে নাও দুটো বই, খুব ভালো বই, কিনে নাও, খুবই ভালো বই। হ্যাঁ, দুটো বই কিনে নাও। ইউনিট 3 থেকে, ইউনিট 3 তে কি আছে দেখি,
ইউনিট 3 থেকে আমি তোমাদের বললাম হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা, আর দীক্ষিত বাবুর বাংলা বইটা কিনতে বললাম। ওয়েস্টার্ন এথিক্স এর জন্য একটাই বই তোমাদের আমি বললাম, সেটা হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে বাসন্ত কুমার লালটা আপাতত কিনতে বললাম, মার্গারেট চ্যাটার্জিটা আমি দেখছি। হ্যাঁ, 6 নম্বর ইউনিট থেকে আমি তোমাদের বললাম এনপি তিওয়ারি, অতটা আমি সাজেস্ট করতে পারছি না এই মুহূর্তে। তবু আমি বলছি যে একটা বই হিসাবে যদি এনপি তিওয়ারি তোমার হাতের সামনে থাকে, তার উপরে তো ধরো আমার ক্লাস তো থাকবেই। এখানে অনেকগুলো বাংলা বইয়ের কথাও বলা যায়, বলা যাবে না তা নয়। হ্যাঁ, আমি পরে বলবো বাংলা বইগুলো, ঠিক আছে? বাংলা বই আমি সাজেস্ট করছি না তো, যে বইগুলো শুধু কিনবে আমি সেইটুকুই বলছি। ওটা শুধু তুমি এনপি তিওয়ারি আপাতত কিনে রাখো। আর হচ্ছে ইউনিট 7 থেকে ওপি গৌবা, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি। ইউনিট 8 থেকে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন থেকে ওপি গৌবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, ওটা কিনবে। লজিক থেকে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক কিনবে। আর যদি মনে হয় বাংলা বই কিনবে, আহ যুক্তিবিজ্ঞানের ভূমিকা সমীর কুমার চক্রবর্তীর বই কিনতে পারো, ঠিক আছে? লজিকের বাংলা বই হিসেবে বললাম, যুক্তিবিজ্ঞানের ভূমিকা ডক্টর সমীর কুমার চক্রবর্তী, এই বইটা আমি খুব সাজেস্ট করি। আমার মনে হয় যে একমাত্র বাংলা বই যেখানে কোনো রকম লজিকে কোনো ভুল নেই, ঠিক আছে? উনি লজিকের প্রফেসর ছিলেন, শ্রীরামপুর কলেজের উনি প্রফেসর ছিলেন। তো কোনো ভুল নেই ওই বইটাতে। ভুল না শেখাটা খুব দরকার, জানো তো? ভালো গুরু পাওয়া এবং ভুল না শেখা, হ্যাঁ, এই দুটো খুব দরকার। সুতরাং লজিকের বই, এই দুটো বই আমি সাজেস্ট করছি, কিনে নিতে পারো। ইন্ট্রোডাকশন টু লজিক আমি ধরে ধরে তোমাদের করাবো, অসুবিধা হবে না, ঠিক আছে? আর ইউনিট 10 এর জন্য পিটার সিঙ্গারের বইটা আমি তোমাদের ইমিডিয়েটলি বললাম, আর তার সাথে সন্তোষ বাবুর বইটার কথা বললাম, নিয়ে নাও। সন্তোষ বাবুর বইটা নিলে একটা জিনিস হবে, বাংলা বই থেকে তোমাদের অল ওভার সিলেবাসটা একটা কমন একটা জায়গায় তোমার আসবে। আর বাকি তো আমি পড়াবো। আর এই মেডিকেল এথিক্স, প্রফেশনাল এথিক্স আমি চেষ্টা করব, মিডিয়া এথিক্স যারা, যিনি জার্নালিজমের প্রফেসর রয়েছেন, তাকে দিয়ে পড়ানোর আমি চেষ্টা করব, ঠিক আছে? তো এইটাই তো তোমাদের সিলেবাসে আছে, এর বাইরে কি আছে? ঠিক আছে? ইউনিট ধরে ধরে, এই যে আমি তোমাদের একটু আগে বললাম না কিভাবে ইউনিট পড়তে হয়, এইভাবে পড়তে হয়। যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ধরো তোমার সিলেবাসের নাম, মানে ইউনিটের নাম, ইউনিট 1। এবার বেদিক অ্যান্ড উপনিষদিক ওভারভিউজ রয়েছে। এইবার দেখো তুমি তার মধ্যে কি কি রয়েছে, খেয়াল করে দেখো এবার। ঋতো, ঋতোর পাশে ড্যাশ দিয়ে লেখা আছে দ্য কসমিক অর্ডার, তার মানেই বুঝতে পারছো ঋতো ইজ দ্য কসমিক অর্ডার। তোমার অন্য কোনো জায়গায় তো যাওয়ারই দরকার নেই, ঋতো ইজ আ কসমিক অর্ডার, ঠিক আছে? দ্য ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান রেলমস, দ্য সেন্ট্রালিটি অফ দ্য ইনস্টিটিউশন অফ যোগ্য। যোগ্য কথাটার মানে কি দেখো, এখানেই দেওয়া আছে যে যোগ্য কথাটার মানে হচ্ছে স্যাক্রিফাইস, ঠিক আছে? এবার দিয়েছে থিওরিজ অফ ক্রিয়েশন, আত্মা বা সেলফ। হ্যাঁ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, কত প্রকার অবস্থা এটা দিয়েছে। চার্বাক দর্শনের মধ্যে দিয়েছে দেখো প্রত্যক্ষ অ্যাজ দ্য অনলি প্রমাণ, তার মানে চার্বাকরা এটাই স্বীকার করছে প্রত্যক্ষ ইজ দ্য অনলি প্রমাণ। তারা অস্বীকার করছে ক্রিটিক অফ অনুমান অ্যান্ড শব্দ, তারা অনুমানকে এবং শব্দকে অস্বীকার করছে। কারা বলেছেন যে কনসাসনেস ইজ অ্যান এপিফেনোমেনা? চার্বাকরা বলেছেন যে কনসাসনেস ইজ অ্যান এপিফেনোমেনা। দেখো লেখা আছে কনসাসনেস অ্যাজ এপিফেনোমেনা। এইভাবে আমি সিলেবাস পড়তে বলছি তোমাদের, কারণ সিলেবাস পড়লে সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন কমন পাওয়ার চান্স থাকে। যে কোনো জায়গা তুমি এটা খোলো না, যে কোনো জায়গা, যে কোনো টপিক তুমি খোলো, দেখো পূর্ব মীমাংসা, দেখো প্রামাণ্যবাদ, শত প্রামাণ্যবাদ, পরত প্রামাণ্যবাদ, শ্রুতি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, ক্লাসিফিকেশন অফ শ্রুতি বাক্য, বিধি নিষেধ, অর্থাবাদ, ধর্ম, ভাবনা, এগুলো দিয়ে দিয়েছে টপিকগুলো। তুমি যত ভালো করে দেখো, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করছি, তারপর আমি তোমাকে বলছি। যত ভালো করে তুমি সিলেবাস রপ্ত করবে, প্রথম একটা মাস তুমি প্রতিদিন 15 মিনিট করে তুমি দুটো পেপার, তুমি সিলেবাস প্রিন্ট আউট নাও। সিলেবাস প্রিন্ট আউট নিয়ে প্রতিটা ইউনিট তুমি পড়তে শুরু করো, ঠিক আছে? দেখতে শুরু করো যে কি কি টপিক পাঠ্য আছে। এটা যদি তুমি দেখো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি অনেক পরিমাণে উপকৃত হবে। হ্যাঁ, আশা করি, আমি জানি না আমি কতটুকু তোমাদের এই বিষয়টা বলে বোঝাতে পারলাম। বিশেষ করে পুরনো স্টুডেন্টসরা আমার ধাঁচে অভ্যস্ত, তারা জানে ম্যাম কিভাবে পড়ান, কিভাবে ধরে ধরে পড়ান। তারা হয়তো আমার ক্লাসের টাইমে বই নিয়ে বসে পড়ে, আশা করি তাই তো। মানে আমি যখন ক্লাস নিই তোমাদের সামনে বই খোলা থাকে, যে ম্যাম বলুন আপনি কত পেজ পড়াচ্ছেন। সেই আগেকার দিনে হতো না, ম্যাম পেজ পড়াচ্ছেন আর আমরা বসে 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 কিন্তু বই থেকে মেলাচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ ম্যাম লিখছে সবাই, ঠিক আছে? এটাই পড়ার স্টাইল,
এটাই আমাদের পড়ার স্টাইল হওয়া উচিত। এবং আগামী যে দিনগুলোতে আমাদের ক্লাসেসগুলো শুরু হবে, আমি এতদিন বাদে এটা ঠিক করে উঠতে পেরেছি, সেটা দর্শন পরিবারের যে অ্যাপ তার সহযোগিতায় আমি এটা ঠিক করে উঠতে পেরেছি, যে আমাদের দর্শন পরিবারে একদম প্রথম ইউনিট থেকে, এবং আমি এক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছি তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে সপ্তাহে, সেই ক্ষেত্রে তোমাদের এগুলো যেমন রেগুলার বেসিসে যাদের ক্লাস চলছে সেটা চলছে, সেটার সাথে ওদের সম্পর্ক নেই। নতুন স্টুডেন্টসদের জন্য আমি বলছি, উইকলি 4 ডেজ ক্লাস হবে। উইকলি 4 ডেজ, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, এটা মাথায় রাখবে। উইকলি 4 ডেজ ক্লাস থাকবে। এবং খুব ভালো লাগে। হ্যাঁ, সে কলেজ ইউনিভার্সিটির ফিলিংস একদম, সুজাতা। হ্যাঁ, ম্যাম বলছেন, আমার ইউনিভার্সিটিতে এরকম মনে আছে সুজাতা, ম্যাম বলছেন বা স্যার বলছেন, আমি ডিকটেশন নিচ্ছি, মানে একদম, মানে স্যারের কোনো কথা মিস করা যাবে না। হ্যাঁ, এবং অনেকে আমাকে এরকম বলেছে যে ম্যাম আপনি যে ক্লাসটা করিয়েছেন, টোটাল নিয়ে একটা বড়সড় দারুণ ক্লাস নোট তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমার নোট করার আলাদা, আপনাকে নোট দেওয়ার দরকার নেই, যে আপনি যেটা পড়ালেন, টোটাল যে পড়ালেন, একটা দারুণ ধরনের একটা নোট তৈরি হয় ওখান থেকে, মানে ইংলিশে এবং বাংলায়, বোথ ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা পড়ি, আর নতুন স্টুডেন্টসদের জন্য যেহেতু ভাস্ট সিলেবাস, হ্যাঁ, আমি সবার কথা ভেবেই এটা ঠিক করেছি যে 2টো ইউনিট আমরা একসাথে শুরু করব। যেমন সাপোজ আমার মনে হয়েছে যে ইন্ডিয়ান ফিলোসফি, যেটা প্রথম ইউনিট, তার সাথে আমি যদি ইন্ডিয়ান এথিক্সটা দুটো যদি শুরু করি, এবং সেখানে প্রত্যেক দিনই আমার লাইভ ক্লাস থাকবে তা নয়, নতুন স্টুডেন্টসদের ক্ষেত্রে শুধু বলছি, পুরনোদের জন্য নয়, একটুখানি শুনে নাও ব্যাপারটা। হ্যাঁ, সেটা হচ্ছে দর্শন পরিবার অ্যাপের মাধ্যম দিয়ে এই ক্লাসগুলো তোমাদের সামনে যাবে। এবং সেখানে সপ্তাহে 2 থেকে 2 দিন, হ্যাঁ মোটামুটি আমি এটা ধরছি যে সপ্তাহে 2 দিন তোমাদের কাছে রেকর্ডেড ক্লাস যাবে, আর সপ্তাহে 2 দিন আমি লাইভ তোমাদের সামনে থাকবো। এবং সেখানে 2টো ইউনিট একসাথে আমি কভার করার চেষ্টা করব। 2টো দিন তোমার একটা ইউনিট অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি, আর 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 2টো দিন হয়তো ইন্ডিয়ান এথিক্স বা ওয়েস্টার্ন এথিক্স, যাই হোক না কেন, আমি 2টো ইউনিট সাইমালটেনিয়াসলি একসাথে এগোতে চাইবো। হ্যাঁ, 2টো দিন বা একটা দিন আমি লাইভ থাকা, প্রতিদিন লাইভ ক্লাস করানো হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি যে ডেটগুলোতে মোটামুটি ক্লাস রাখবো, সাপোজ ধরো সোম বুধ শুক্র বা আরেকটা দিন, যে কোনো দিন আমি ক্লাস যেদিন রাখবো, সেদিন ঠিক রাত 8:30টার সময়, ঠিক আছে, ঠিক 8:30টার সময় নির্দিষ্ট ক্লাস অ্যাপে তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, যারা যারা কোর্সটা পারচেজ করবে, আমি আজকে শুধুমাত্র একটা জিনিসকে অ্যাভয়েড করছি, আমি বলছি না, আমি আগামীকাল বা পরশু বলে দিতে পারবো এটা নিয়ে, এখনো এটা চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে সমস্ত স্টুডেন্টদের কথা ভেবে, যে পেমেন্ট কি বেসিসে হবে, কিভাবে হবে। আমি সবসময় চেষ্টা করেছি যে স্টুডেন্টদের জন্য মান্থলি পেমেন্টের ব্যবস্থা করার জন্য, আমি সবসময় চেষ্টা করেছি স্টুডেন্টদের যেন হিউজ একবারে কোনো পেমেন্ট না করতে হয়, মান্থলি পেমেন্ট যেন তারা করতে পারে, মান্থলি পেমেন্টের বেসিসে তারা ক্লাস পেতে পারে। এতদিন ক্লাস রেকর্ডিং গুলো সবটাই আমাদের টেলিগ্রামের মাধ্যম দিয়ে আসতো, এখন থেকে মানে পুরনো স্টুডেন্টদের জন্য না, নতুন স্টুডেন্টদের জন্য সমস্ত ক্লাস রেকর্ডিং অ্যাপে অ্যাভেলেবেল থাকবে। যারা কোর্স পারচেজ করবে, মান্থলি বেসিসে পেমেন্ট করে যারা কোর্স করবে, তারা একদম পরপর পরপর, তারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে, সেটা সোমবার হবে, বুধবার হবে, শুক্রবার হবে, বা আরেকটা দিন যেদিন ক্লাস হবে, সেদিন ঠিক 8:30টার সময় তার কাছে ক্লাসটা চলে যাবে। ঠিক 8:30টার সময়, কোনো এর হেরফের কখনো হবে না, নির্দিষ্ট শেডিউলে নির্দিষ্ট দিনে ক্লাসেস গুলো থাকবে। এনি টাইম, যে কোনো সময় তুমি ক্লাসগুলোকে অ্যাভেল করতে পারবে। এবং সেই ক্লাসের যে পিডিএফ, আমার পিডিএফ দেওয়ার প্রয়োজন হবে না, কারণ তোমাদের সামনে বই থাকবে। কে আর মোবাইলে পিডিএফ খুলে পড়বে? ঠিক আছে, প্রয়োজন নেই, পিডিএফ দেখে পড়ার কোনো মানেও হয় না। সামনে বই থাকবে, সামনে আমার ক্লাস খোলা থাকবে, সেটা ল্যাপটপে হোক মোবাইলে হোক, আমার ক্লাস খোলা থাকবে, আর একটা খাতা তোমাদের সাথে থাকবে। প্রত্যেকটা ইউনিটের, আরেকটা কথা বলি, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা খাতা তৈরি হবে। 10টা ইউনিটের টোটাল 10টা খাতা। ইন্ডিয়ান এপিস্টেমোলজি মেটাফিজিক্স অনেক ভাস্ট এরিয়া বলে ইন্ডিয়ান ফিলোসফির জন্য তোমাদের মোটা খাতা থাকবে, ওয়েস্টার্ন ফিলোসফির জন্য তোমাদের মোটা খাতা থাকবে, কিন্তু একটা টপিকের জন্য বা একটা ইউনিটের জন্য একটা খাতাই তোমার যথেষ্ট, জানো। ক্লাস থাকবে, বই থাকবে, তোমার খাতা থাকবে, এর বাইরে তোমার কাছে আর কিছু থাকবে না। এবং প্রত্যেকটা ক্লাসের পর যখন আমি পরীক্ষা নেব, পড়া হয়ে গেলে আমি পরীক্ষা নেব, তখন কিন্তু সেই টপিকের ওপর তোমরা পরীক্ষা দেবে, তার আগে কিন্তু কোনোভাবেই পরীক্ষা দেবে না। বলো, বুঝতে পেরেছো নাকি? বলো, আমি কি বললাম? এক সেকেন্ড একটু দাঁড়াও তো।
ম্যাম একজন লেফট করে গেছে, আপনি একটু জয়েন করিয়ে নেবেন, ও আর জয়েন হতে পারছে না। আমি তো সবাইকে জয়েন করিয়েছি, যারা জয়েন করছে করে যাক, কোনো অসুবিধা নেই, আমি কাউকে বাধা দিইনি, সবাই জয়েন করতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি ম্যাম, জয়েন বলছি করিয়ে জয়েন দিচ্ছি। করতে পারছে না, টেক্সট করছে। আচ্ছা আচ্ছা, না না, আমি জয়েন করিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, এক সেকেন্ড দাঁড়াও তো। তাহলে বুঝতে পারলে আমি তোমাদের কি বললাম? তাহলে ওই উইকলি 4 দিন ঠিক রাত 8:30টার সময় তোমাদের কাছে ক্লাসেস পৌঁছে যাবে। এক একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার। ঠিক আছে, এই টানা এই ক্লাসগুলো থাকবে। যে কোনো টাইমে তুমি সেই ক্লাসগুলোকে অ্যাভেল করতে পারবে। আমার লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসের পরেও সঙ্গে সঙ্গে সেই রেকর্ডেড ক্লাসও কিন্তু সেখানে চলে যাবে। ঠিক আছে, শুধু আমি একটা জিনিস আর দুটো দুটো ইউনিটকে আমি একসাথে কভার করার চেষ্টা করছি। একটা তো ইন্ডিয়ান ফিলোসফি দিয়ে শুরুই হবে, তার সাথে যদি ইন্ডিয়ান এথিক্স থাকে বা ওয়েস্টার্ন এথিক্স থাকে। হ্যাঁ, আমি চেষ্টা করব একটা কঠিন টপিকের সাথে একটা সোজা ইউনিটকে একসাথে কভার করার চেষ্টা করব, যাতে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় একটা নির্দিষ্ট টেনিওরের মধ্যে। হ্যাঁ, সেটা আমার খুব বেশি লক্ষ্য, এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা তোমাদের সক্রিয় সহযোগিতা। এইভাবে যদি তোমরা পড়ো, আমি জানি না আমি কতটুকু তোমাদের আজকের ক্লাসে, আমি শুধু একটাই কথা বললাম যে আমি পেমেন্টের কথাটাই শুধুমাত্র আজকে তোমাদের বললাম না। এর পরের দিনের ক্লাসটাও যেটা থাকবে ফিলোসফির ওপরে একটা কমন ক্লাসেস তোমাদের থাকবে, সেই ক্লাসটাও তোমাদের ফ্রি ক্লাস হিসেবে থাকবে, যাতে তোমরা সবাই করতে পারো। বাট তারপরের থেকে সমস্ত ক্লাস কিন্তু পেইড ক্লাস থাকবে। ফিলোসফির ইন জেনারেল যে টপিক সেটা মানে ফ্রি ক্লাসেস হিসেবে থাকবে, হয়তো সেটা 5 তারিখে আমি তোমাদের নেব, সেখানে সবাই জয়েন করতে পারবে। বাট তারপরের ক্লাস থেকে পেমেন্ট বেসিসে চলে আসবে। সেটা মান্থলি পেমেন্ট হবে কি একসাথে পেমেন্ট হবে, আমি কোনোদিনই এটা চাইনি যে কোনো স্টুডেন্টসদের কাছে যে লামসাম পেমেন্ট তাদের করতে হচ্ছে, হ্যাঁ, কোনো ক্লাসের জন্য একসাথে, সেটা যেন না হয়। মান্থলি পেমেন্টের বেসিসে যেন সেটা করা যায়, সেটা আমার একটু আলোচনা চলছে, ডিসকাশন চলছে। শুধুমাত্র পেমেন্টের বিষয়টাকে বাদ রেখে এমন কিছুও পেমেন্ট হতে হবে না যেটা তোমরা করতে পারবে না, এইটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। এইটুকুই আমি তোমাদের বললাম। এইবার তোমরা বলো যে তোমাদের আর আমার কাছে কি প্রশ্ন আছে, আর আমি যতটুকু বললাম সেই অংশটা তোমরা বুঝতে পারলে না, এইটুকু আমাকে বলো। এবার বলো, নতুন স্টুডেন্টদের কাছেও জিজ্ঞাসা করছি যে তোমাদের যদি আমি যা যা বললাম, যা যা স্ট্র্যাটেজির কথা বললাম, সেই সবটা তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো তো? ক্লাস, লাইভ ক্লাস, বই, খাতা, আর পরীক্ষা ক্লাসের পরে, মানে কোনো একটা টপিক কভার হয়ে যাওয়ার পরে, তার আগে কোনোদিন না। এইটুকু হোক, এইভাবে চলতে থাকুক, নেটের পেপার 1 আর পেপার 2 ইকুয়ালি গুরুত্ব দিয়ে চলতে থাকুক। ঠিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তুমি 4 মাস 5 মাস বাদে দেখবে যে তোমার সিলেবাস অনেকটা অংশ কমপ্লিট হয়ে গেছে, এবং যতটুকু তুমি পড়েছো 100% হয়তো তুমি সিলেবাস কমপ্লিট করতে পারো না, কিন্তু যতটুকু পড়েছো তুমি কনফিডেন্ট সেই ব্যাপারে যে সেখান থেকে যাবতীয় প্রশ্নের উত্তর তুমি কিন্তু করে চলে আসতে পারবে, তোমার অসুবিধা হবে না। বলো, এবার তোমরা বলো, আমি অনেকক্ষণ বলেছি, এবার তোমরা বলো। বলো, কে কি বলবে বলো। পিয়ালি, পিয়ালি সর্দার কি কিছু বলবে? পিয়ালি, নতুন স্টুডেন্ট। আচ্ছা, সবাই আমাকে এইটুকু আমাকে একটু চ্যাট বক্সে লেখো যে ম্যাম আপনার কথা, আপনি যেগুলো বলেছেন, হ্যাঁ আমরা সেগুলো বুঝতে পেরেছি। ঠিক আছে, স্ট্র্যাটেজিটাও বুঝতে পেরেছি। বইগুলো কি 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 কি, ও আরেকটা বইয়ের কথা আমি দেখো ভুলে গেছিলাম লাস্ট বলতে। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বই মনে করি, সেটা হচ্ছে এটা, এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স, যদুনাথ সিনহা। এই বইটা তোমরা সবাই কিনে নেবে। কমন একটা বই, কমন একটা বুক, যেখানে ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি কভার করে। এ ম্যানুয়াল অফ মেটাফিজিক্স, যদুনাথ সিনহা। এই বইটাও তোমরা কিনে নাও, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে সমস্ত বই। এই বইটা তোমরা কিনে নিও, এটা আমার লাস্ট বলার ছিল। ঠিক আছে, এইটুকু বলে আমি আজকের ক্লাস শেষ করছি। আমি তোমাদেরকে বলছি এইটুকু, যে আমার কাছে কিছু হোক না হোক, যেটা হয় সেটা আমার স্টুডেন্টরা সবাই জানে এখানে রয়েছে, পড়াশোনাটা ভালো করে হয়, প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাসের ব্যবস্থা আছে। এক একটা ক্লাসের জন্য, ধরো সাপোজ চারবাক দর্শনের জন্য 7-8টা ক্লাস, বৌদ্ধ দর্শনের জন্য 10টা ক্লাস। সুতরাং এরকম নয় যে একটা টপিক একটা ক্লাসেই কমপ্লিট হবে, কোনোদিনই না। তোমরা ক্লাসে জয়েন করো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9432918197। তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানতে চাও, তাতেও আমার কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে ফোন করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই তোমাদের সমস্ত কোয়ারির উত্তর দেবো। আর আগামী 5 তারিখে আমাদের আবার দেখা হচ্ছে ফিলোসফির একটা কমন ক্লাসেস নিয়ে সবার সাথে। পুরোনো স্টুডেন্টদেরও সেই ক্লাসটা ভালো লাগবে, আর নতুন স্টুডেন্টদেরও তো ভালো তো অবশ্যই লাগবে 5 তারিখের ক্লাসে।
রাত 8:30টার সময় 5 তারিখে আমাদের দেখা হবে। হ্যাঁ, আর আরেকটা আমি একটা এন্ট্রান্স এক্সামের কথা বলেছি। সেই এন্ট্রান্স এক্সামটা আমি হয়তো 5 তারিখে বা 6 তারিখেই নেব। সবার জন্যই নেব, নতুন স্টুডেন্টসদের জন্য নেব। তারা বুঝতে পারবে যে কতটা তারা প্রিপেয়ার। সেই এন্ট্রান্স এক্সামের ডিটেলসটাও তোমাদের আমরা গ্রুপে আপডেট করতে থাকবো, ঠিক আছে? তোমাদের একটা নতুন গ্রুপ তৈরিও হয়ে গেছে অলরেডি। যারা যারা গ্রুপে জয়েন করতে চাইবে নতুন গ্রুপে, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নেবো। হ্যাঁ, এখনই পেমেন্টের ব্যাপারে আসছি না, আমি 2 দিন বাদে পেমেন্টের কথা বলে দেবো 5 তারিখের ক্লাসে। এই বলে আজকের ক্লাস রেকর্ডিংটা আমি এখানেই স্টপ করছি। স্টপ করে আমি তোমাদের সাথে কথা বলছি।